সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে দেশ অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যেখান থেকে আমার সাথে সংযোগ হয়েছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের নতুন একটা এপিসোডে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। দর্শক বন্ধুরা, 1 কোটি টাকার একটা চেক নিয়ে আপনি কোনো এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আর আপনার হাতে আছে 100 টাকা দামের একটা ছাতা। হঠাৎ মাঝপথে বৃষ্টি চলে আসলো। আপনি তখন মাথার উপর আপনার ওই 100 টাকা দামের ছাতাটা মেলে ধরে পকেটে থাকা 1 কোটি টাকার দামের ওই চেকটা রক্ষা করে ফেললেন। ঠিক তেমনি আপনার এই বাস্তব জীবনে আপনি যত কোটি টাকার মালিকই হন না কেন, আপনার মাথার উপর যদি বাবা মা নামের ওই ছাতাটা না থাকে, আপনার ওই অর্থ সম্পদ আর টাকা পয়সা কখনোই রক্ষা করতে পারবেন না। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পত্রিকার পাতায় অনেকেই দুবাই প্রবাসী রূপকের জীবনের বাস্তব গল্পটা পড়েছিলেন। রূপকের জীবনে ঘটে যাওয়া লোম রহস্যকর ভয়ঙ্কর ঘটনাটা কিন্তু পত্রিকায় পাতায় সেদিন প্রকাশ করা হয়নি। আজ আমি আপনাদের সামনে দুবাই প্রবাসী রূপকের জীবনের ভয়ঙ্কর এই বাস্তব ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি। আমি আশা করব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই শুনবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক বন্ধুরা, নমস্কার অ্যান্ড আসসালামু আলাইকুম। আমার নাম দিলীপ কুমার সাহা, আমার বাড়ি রাজধানী ঢাকাতে। দর্শক বন্ধুরা, আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছে, আমার বাবা আছে, মা আছে, আমার একটা ছোট বোন। আমাদের পরিবারটা একটা উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার আব্বা রাজধানী ঢাকাতে একটা অনেক বড় কাপড়ের দোকান আছে। যাই হোক, আমি ছোটোবেলা থেকে পড়াশোনার প্রতি যথেষ্ট মেধাবী। আমি যখন প্রাইমারি স্কুলের গণ্ডি পার করি, আমি যখন হাই স্কুলে ভর্তি হই, তখন থেকে আমার বাবা মা আমাকে নিয়ে অনেক বেশি স্বপ্ন দেখে। আমার সাথে আমার ছোটো বোনের বয়সের ডিস্টেন্স হচ্ছে 3 বৎসর। মানে আমার ছোটো বোন তখন স্কুলে পড়ে। আমি একটা ব্যাপার খুব খেয়াল করে দেখি যে আমার বাবা মা আমার ছোটো বোনকে যতটা আদর ভালোবাসে, অ্যান্ড আমাকে তার চেয়ে অনেক বেশি আদর করে। আর আমরা যেহেতু হিন্দু ধর্মের মানুষ, হিন্দু ধর্মের মানুষদের ভিতরে একটা রীতিনীতি আছে। মানে আমি আমাদের মহল্লাতে এই ব্যাপারটা সবচেয়ে বেশি দেখতে পাই। যখন মসজিদে আজান দেওয়া হয়, তখন আমরা হিন্দু ধর্মের মানুষগুলো সবাই ঘুম থেকে উঠে যাই, এবং বিশেষ করে বাচ্চারা তখন পড়তে বসে। যারা পড়াশোনা করে তখন তারা পড়তে বসে। তো আমি যথেষ্ট মেধাবী ছিলাম। আমাদের এলাকার সবগুলো মানুষ আমাকে খুব ভালো করেই চিনে। তো এভাবে যেতে যেতে আমি যখন আমার স্কুল জীবনটা পার করি, অ্যান্ড স্কুলে আমি যথেষ্ট ভালো রেজাল্ট করি, ফার্স্ট ডিভিশনে পাস করি। তো পাস করার পর আমি কলেজে ভর্তি হই। আমার ছোটো বোনটা কিন্তু তখন স্কুলে পড়ে। আমার ছোটো বোনটা পড়াশোনার প্রতি কোনো মনোযোগ নাই। ও যথেষ্ট ফাজিল এবং দুষ্ট টাইপের একটা মেয়ে। তো এভাবে দেখে যে আমি যখন কলেজে উঠি, তখন আমার মাঝে আমি একটা ভিন্ন পরিবর্তন খুঁজে পাই। ভিন্ন পরিবর্তন বলতে ব্যাপারটা হয়তো অনেকে অনেকভাবে নিবে, বাট আমার কাছে যেটা ট্রু মনে হলো, যেটা সত্য মনে হলো, আমি সেটাই বলি। আমার কাছে কেন জানি মনে হয় যে আমার ছোটো বোনের চেহারা আমার বাবা মার চেহারার সাথে আমার চেহারার তেমন কোনো একটা মিল নাই। মানে আমি দেখতে পাই যে আমার বাবা মা এবং ওরা দুজনেই যথেষ্ট ব্ল্যাক, এবং আমার ছোটো বোনও কিন্তু শ্যাম বরণ, কিন্তু আমি একদম ক্লিয়ার ফর্সা। তো আসলে ফর্সা কালো ব্যাপারটা এরকম না, বাট তাদের মুখের ফেস কাটিংয়ের সাথে আমার মুখটা কেমন জানি মিলে না। আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে, আমি কেমন জানি আমি ছোটোবেলা থেকে হিন্দু সম্প্রদায়ে বড় হয়েছি, হিন্দুদের রীতিনীতি, হিন্দু ধর্ম অবলম্বন করে একটা ছেলে। কিন্তু বড় হবার পর কেন জানি আমার মুসলিমদের প্রতি একটা আকর্ষণ বেড়ে যায়। আমি একটা ব্যাপার খেয়াল করি, আমি যখন স্কুলে পড়ি, আর তখন থেকে আমি আমার বন্ধুদের সাথে নামাজ পড়ার জন্য চেষ্টা করতাম। ওরা যখন টিফিন দিত, মানে লেজার হইতো, ওই টিফিনের টাইমে আমার বন্ধুরা যখন মসজিদে নামাজ পড়তে যাইতো, আমিও মাঝে মাঝে ওদের সাথে মসজিদে গিয়ে নামাজ পড়তাম। ওরা আমরা সবসময় বলতো, কিন্তু তুই হিন্দু, তুই নামাজ পড়িস কেন? কিন্তু আমি না ব্যাপারটা বুঝি না। আমার কেন জানি নামাজ পড়তে, রোজা রাখতে, এরপরে মুসলিমদের যে আমার খুব ভালো লাগে ওরা যখন পাঞ্জাবি এবং টুপি পরে নামাজ পড়ে। ব্যাপারটা আমার কাছে, আমার বাবা মা যদিও তারা যথেষ্ট ধর্মবান মানুষ, তারা যথেষ্ট হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষ, এবং আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি বাবা মা তাদের ধর্মটাকে, তাদের হিন্দু ধর্মটাকে তারা অনেক বেশি ভালোবাসে। ধর্মের বাইরে এমন কোনো কাজ তারা ভুলেও করে না। এবং আমার ছোটো বোনটাও যথেষ্ট ধর্মপ্রেমী একটা মেয়ে। কিন্তু আমার মাঝে কেন এই ব্যাপারগুলো কাজ করে, এটা আমি নিজেও জানি না। আমি যথেষ্ট চেষ্টা করি, আমি বুঝতে পারিনি যে কেন আমার সাথে এরকমটা হয়। আমার খুব ঘনিষ্ঠ একটা বন্ধু আছে, যার নাম হচ্ছে ইব্রাহিম। আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু। অ্যান্ড ইব্রাহিম মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যথেষ্ট ভালো। আমি মাঝে মাঝে ইব্রাহিমদের বাসায় যাই। তো আমি ওকে একটা ব্যাপার বলে দিই, বন্ধু, আমি তো তোদের বাসায় গেলে তুই কখনো তোর আব্বা আমাকে বলিস না যে আমি যে একটা হিন্দু ছেলে, এটা কখনো বলিস না। ও আমাকে বলে, আচ্ছা আমি বুঝি না, তুই হিন্দু হয়ে
কেন সবার কাছে হিন্দু পরিচয়টা দেস না, আর মাঝে মাঝে তুই পকেটে টুপি নিয়ে ঘুরিস, ব্যাপারটা কি? আমি ওরে বলি আমার কাছে কেন জানি মুসলিম ধর্মটা ভালো লাগে, বাট এটা কেন ভালো লাগে এটা আমি নিজেও জানি না। তো এইভাবে যেতে যেতে আমার কলেজ জীবনটা খুব ভালোই কাটতেছে। আমার কলেজে যথেষ্ট বন্ধুবান্ধব থাকে, তারা প্রেম প্রীতি ভালোবাসা ওইসব ব্যাপারে তারা অনেক বেশি ডুবে থাকে, কিন্তু আমার প্রেম ভালোবাসার ব্যাপারে আমার কোনো রকম ইচ্ছা বা প্রতিচ্ছবি নেই। আসলে ব্যাপারটা এরকম না যে আমাকে কেউ প্রপোজ করে না, কেউ ভালোবাসে না। আমি যদি কখনো খেয়াল করি যে কোনো মেয়ে আমার প্রতি উইক হয়ে যাচ্ছে বা আমার সাথে কোনো প্রেম ভালোবাসার সম্পর্কে জড়াতে যাচ্ছে, আমি তখনই ওই মেয়েটার কাছ থেকে খুব সহজে স্কিপ করে চলে আসি। এভাবে আমার দিনগুলো কাটতেছে, আর আমার মাথার মধ্যে সবসময় এই টেনশনটা কাজ করে যে কেন আমার বাবা মায়ের সাথে আমার চেহারা মিলে না। অ্যান্ড চেহারা মিলে না এটা তো একটা ব্যাপার, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি কেন হিন্দু ধর্মের সাথে আমার নিজের জীবনটাকে খাপ খাইয়ে নিতে পারি না। ছোটোবেলা থেকেই কিন্তু খুব ভালোই ছিলাম, বাট আমি যখন বুঝতে শুরু করি তখন থেকে কেন জানি আমার এই সমস্যাটা হয়ে যায়। তো আমার বন্ধু ইব্রাহিম আমাকে সবসময় সাপোর্ট করে এবং ভালোবাসে। এভাবে যেতে যেতে একটা পর্যায়ে আমি আমার একদিন আমি খুব করে আমার মাকে জিজ্ঞেস করি, আমার মাকে আমি একটু হাসতে হাসতে জিজ্ঞেস করি, একটু দুষ্টমি করে। আমি বলি, মা একটা ব্যাপার আমি বুঝি না, আমার ছোটো বোনের নাম ছিল হচ্ছে রাত্রি সাহা। তো আমি বললাম যে আমার ছোটো বোন, তারপরে তুমি বা বাবা, তোমাদের চেহারার সাথে আমার চেহারাটা জানি কেমন একটা ডিসকানেকশন মনে হয়, কেমন জানি মিল মনে হয় না। কেন বলো তো? আমার মা কিন্তু আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসে। আমার মা তখন আমার মুখের দিকে তাকিয়ে একরকম কান্না করে দেয়। আমি তখন বুঝতে পারি না মা কেন কান্না করতেছে। আমি তখন মাকে জিজ্ঞেস করতেছি, কী গো মা, কান্না করতেছো কেন, কী হয়েছে আমারে কও? মা তখন কোনো কথা বলে না, মা তখন চুপচাপ ওখান থেকে চলে যায়। অ্যান্ড মা যখন চলে যায় তখন আমার সন্দেহর মাত্রাটা আরও বেশি বেড়ে যায়, কারণ আমার মা যে জিনিসটা তখন কাজ করে, আমি তো কলেজে পড়ি, ছোটো মানুষ না, আমি অনেক বড়। আমি চিন্তা করি আমি যদি সত্যি আমার মায়ের সন্তান হয়ে থাকতাম তাহলে তো আমার মা এই ব্যাপারটা নিয়ে আমার সাথে রিয়েক্ট করতো এবং আমার সাথে ঝগড়া করতো। আমি মাকে কথাটা বলা মাত্রই মা কেন কান্না করে দিল। সন্ধ্যের মাত্রাটা আমার মাঝে এমনভাবে বেড়ে যায়, না আমি পড়াশোনা করতে পারি, না আমি খাওয়া দাওয়া করতে পারি। সারাক্ষণ আমার মাথার মধ্যে এই টেনশনটা ঘুরপা খেতে থাকে। এভাবে আরও বেশ কিছুদিন কেটে যায়। দিন যত যাচ্ছে আমার সন্ধ্যের মাত্রাটা ততই বেড়ে যাচ্ছে। আমি বুঝতে পারতেছিলাম না যে আমি কাকে কি বলবো বা কীভাবে এটা ম্যানেজ করব। আর আরেকটা ব্যাপার কি, আমি আমার বাবাকে একটু ভয় পাই। ছোটোবেলা থেকে আমি বাবাকে যথেষ্ট ভয় পাই। আর আমার আব্বা একটু রাগী মানুষ। আমার আব্বা কিন্তু অনেক মোটা অ্যান্ড অনেক রাগ, বাবার অনেক রাগ। আমি বুঝি না যে আব্বা কেন এতটা রাগী। আব্বাকে ছোটোবেলা থেকে কোনো প্রশ্ন করলে আব্বা সেটাকে খুব ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দিত, আর সবসময় একটু মুখটা গম্ভীর করে কালো করে থাকতো। আব্বার সাথে কথা বলতে গেলে প্রচণ্ড ভয় লাগে। যাই হোক, এভাবে যেতে যেতে আমাদের বাসার ভিতরে হচ্ছে একটা মুসলিম মহিলা আছে। মুসলিম মহিলা বলতে উনি আমাদের বাসায় সবসময় দুধ দিয়ে যায় এবং আমাদের বাসায় টুকিটাকি কাজ টাজ করে। ওই মহিলাটা মুসলিম অ্যান্ড অনেক বৃদ্ধ টাইপের একটা মহিলা। ওনাকে আমি খুব ছোটোবেলা থেকেই চিনি। আমরা ঢাকাতে যেখানে থাকি এটা কিন্তু আমাদের নিজেদের বাড়ি, আমরা কিন্তু ঢাকার একদম স্থায়ী। তো আমি সবসময় দেখি যে উনি আমাদের বাসায় আসে, কাজ টাজ করে দেয় অ্যান্ড ওনার গরু আছে, উনি দুধ দেয়, আমাদেরকে দুধ দেওয়া যায়। তো আমি ঠিক বুঝতে পারি না যে উনি কেমন করে আমাদের সাথে খুব ছোটোবেলা থেকে যেহেতু আছে। আমি একদিন নিজে ওনাকে জিজ্ঞেস করি, আমি বলি, কী ব্যাপার কাকিমা, আপনি তো সবসময় আমাদের এখানে আসেন বা আমাদেরকে টেক কেয়ার করেন, অনেক ভালোবাসেন, একটা ব্যাপার কি আপনার কাছে আমি জানতে পারি? তখন উনি আমাকে বলে যে হ্যাঁ বলো। আমি বললাম যে আপনি তো মুসলমান মানুষ। তো বলে হ্যাঁ মুসলমান। আমি বলি, হিন্দুদের বাড়িতে কাজ করতে আপনার খারাপ লাগে না? উনি আমার দিকে তাকায় বলতে, স্যার এটা কেমন কথা বলতেছো, তোমাদের বাড়িতে কাজ করতে আমার খারাপ লাগবে কেন? আমি তখন বলতেছি যে না, খারাপ লাগবে কেন, আপনি তো মুসলমান, আমাদের যে আপনি, উনি কিন্তু আমাদের পূজা মণ্ডপ থেকে শুরু করে আমাদের যত রকমের ধর্মীয় যে ঘটা আছে এটা উনি পরিষ্কার করে। তো ওনার সাথে কথার প্রসঙ্গে আমি একদিন জিজ্ঞেস করি যে আমি যদি কাকি আপনাকে একটা কথা জিজ্ঞেস করি আপনি কি রাগ করবেন? আমাকে বলে যে না না, রাগ করবো না। আমি বলি, কাকি একটা ব্যাপার না, আমি কোনোভাবেই বুঝতেছি না। তো বলে, কোন ব্যাপার? আমি বললাম যে আমার আব্বা আম্মার সাথে আমার চেহারা আর মিলে না কেন, আর আমার কেন জানি আপনাদের ধর্মটাকে অনেক ভালো লাগে। তখনই আমার মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকায় থাকে। আমাকে বলতেছে, তুমি ছোটোবেলা থেকে তোমাকে দেখে আসছি, কখনো তো তোমার মুখে এরকম কোনো কথা শুনি নাই। আমি বলি, কাকি এরকম কথা কখনো শোনেন নাই সেটা ঠিক আছে, কিন্তু এখন তো শুনতেছেন, আপনি তো অনেক দিন ধরে আমাদের এখানে আছেন। আমি যখন থেকে বুঝতে শুরু করি আমি তখন থেকে দেখতেছি যে আপনি আমাদের পরিবারে একজন মেম্বার হয়ে আছেন।
ইভেন আমার বাবা মা আপনাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসে। আচ্ছা, আপনি কি আমাকে বলতে পারেন যে মানে এই কারণটা কি, আমাকে একটু বলেন তো। উনি আমাকে বলে যে তুমি অনেক দুষ্ট হয়ে গেছো অ্যান্ড এই ধরনের কথা আমাকে আর কখনো বলবা না। তো আমি তখন বুঝতে পারি না যে আমি যাকে এই প্রশ্নটা করি সেই ব্যাপারটা কেমন যেন স্কিপ করে। অ্যান্ড কিছুদিন পর আমি আমার ছোটো বোনকে বলতেছি যে কিরে রাত্রি, মানে তোর চেহারার সাথে আমার চেহারা মিলে না কেন, আমি নাকি তোর ভাই কিন্তু তোর সাথে আমার চেহারা মিলে না কেন। তখন রাত্রি আমারে বলে, রাত্রি তখন কি করে ব্যাপারটা গিয়ে মাকে বলে এবং মাকে খুব মানে রাগ করিয়ে বলে যে দেখো তোমার বড় ছেলে বলতেছে তার চেহারার সাথে নাকি আমার চেহারা মিলে না, দেখো আমাদের সাথে কেমন খিটামি করতেছে। এটা বলার পরে বাট তখন আমার মা কিন্তু তখনও আমাকে কিছু বলে না, মানে তখনও কিছু বলে না। মানে আমার ভিতরে তখন এত পরিমাণ কষ্ট লাগে, আমি তখন কোনো কিছুই মানে আমি প্রপারলি কোনো কিছুই করতে পারতেছি না। আমার মনে বারবার এই প্রশ্নটা জাগতেছে, কেন আমার বাবা মায়ের সাথে আমার চেহারা মিলবে না, আর চেহারার মানে যেমন তেমন আমি কেন আমার ওই ধর্মের সাথে আমি অ্যাডজাস্ট হইতে পারতেছি না। এভাবে কিছুদিন যাওয়ার পরে আমি একরকম খাওয়া দাওয়া করি না, ঘুমাই না, একটু অন্য মনস্ক হয়ে যায়। অ্যান্ড এই ব্যাপারগুলো আমার মা খুব ভালো করে খেয়াল করে। আমার মা একদিন রাত আনুমানিক প্রায় 11:30টার মতো বাজে। আমাদের কিন্তু একটা রীতি আছে, সেটা হচ্ছে আমরা প্রতিদিন মানে রাতের খাবার খেয়ে ফেলি 8টার দিকে, অ্যান্ড 8টা থেকে 9টার মধ্যে আমরা সবাই ঘুমিয়ে পড়ি। অ্যান্ড আমরা খুবই সকালে রাত 3:30 থেকে 4টার মধ্যে আমরা সবাই ঘুম থেকে উঠে যাই। এটা আব্বা আম্মা আমি এবং আমার ছোটো বোন, এটা আমাদের বংশের বলতে আমাদের এলাকার একটা রেওয়াজ হয়ে গেছে। তো এভাবে যাওয়ার পরে রাত 11:30টার দিকে আমি যখন ঘুমিয়ে গেছিলাম, আমার মা তখন আমার দরজায় এসে নক করে অ্যান্ড আমাকে খুব নাম ধরে দিলীপ বলে ডাকে। যখন ডাকে আমি দরজা খুলি, খোলার পর আমাকে বলতেছে যে তোর সাথে আমার কথা আছে। আমি বললাম যে কী কথা বল। আমাকে বলে যে তুই বাসার ছাদে আয়। আমি তখন বলতেছি মা বাসার ছাদে কেন যাইতে হবে, তুমি আমাকে এখানেই বলো প্রবলেম কি, আর তুমি রুমে আসো। তখন কিন্তু একটু শীতকাল ছিল, মানে কুয়াশা পড়তেছিল। তো আমি বললাম যে উপরে তো কুয়াশা, উপরে কেন যাবো, তুমি রুমে আসো, আমরা রুমে কথা বলি। আমার মামাকে বলতেছে তোকে মানে ছাদে আসতে বলছে, তুই ছাদে আয়। তো আমাকে ছাদে নিয়ে যায়। ছাদে নিয়ে যাওয়ার পরে আমার মা আমার হাতটা ধরে হাউ মাউ করে কান্নাকাটি করতে থাকে। তখন এত বেশি কান্নাকাটি করতেছে, আমি মাকে জিজ্ঞেস করতেছি মা কী ব্যাপার, তুমি কান্না কেন করতেছ, আমাকে খুলে বলো কী হয়েছে। আমার মা কোনো কথা বলে না, শুধু কান্না করতেছে। আমি তখন আমার মায়ের বুকে জড়াই ধরলাম। আমিও কিন্তু আমার মাকে প্রচুর পরিমাণ ভালোবাসি। আমি মাকে জড়িয়ে ধরে বলতেছি মা তুমি কান্না করো না, তোমার কান্নায় যেন আকাশ বাতাস ভেঙে পড়তেছে, আমার নিজের অনেক খারাপ লাগতেছে। তুমি কান্না করো না, তুমি আমাকে বলো মা মানে কী হয়েছে, আমাকে তুমি ব্যাপারটা খুলে বলো, কান্না কেন করতেছো। তখন মা কাঁদতে কাঁদতে একদম আমার পায়ের কাছে চলে যায়। মা যখন আমার পায়ের কাছে চলে যায় তখন আমি ছাদের উপরে ফ্লোরে বসে যাই। আমি বসে মাকে জিজ্ঞেস করতেছি মা কী হয়েছে, তুমি মন খারাপ না করে আমাকে সব কিছু খুলে বলো, তুমি কান্না কেন করতেছো। তখন মা আমাকে বলে দিলীপ আমায় কখনো ছেড়ে যাইস না বাবা। আমি তখন বলি মা আমি তোমাকে ছেড়ে কেন যাব, আমি তোমারই তো সন্তান, তুমি আমার মা না, আমি তোমাকে ছেড়ে কেন যাব বলো। আমার মা আমাকে বলতেছে তুই যদি আমায় কখনো ছেড়ে চলে যাস আমি বাঁচবো না বাবা, আমি তোকে অনেক বেশি ভালোবাসি। আমি বলি না মা তুমি আমাকে ভালোবাসো, আমিও তো তোমাকে অনেক বেশি ভালোবাসি, তুমি আমার মা আমি তোমার সন্তান, আমি তো তোমাকে ভালোবাসতেই পারি, তোমাকে ভালোবাসবে, এটাই তো ইজি তাই না। এখন কান্নাটা কেন করতেছো, ছেড়ে যাবার প্রসঙ্গটা কেন আসতেছে আমাকে সেটা বলো। তখন মা বলে যে আমি বেশ কয়েকদিন ধরে খেয়াল করতেছি তুই খাওয়া দাওয়া করতেছিস না, তুই ঘুমাচ্ছিস না, তুই কেমন জানি সারাক্ষণ একটু অন্য মনস্ক হয়ে থাকিস। মানে আমি ব্যাপারটা আমাকে নিজেকে অনেক বেশি কষ্ট দেয়। আমি বুঝতেছি তুই নিজের সাথে যুদ্ধ করতেছিস, আমি তোকে এই যুদ্ধ থেকে মুক্ত করার জন্য আজকে বাসার ছাদে নিয়ে আসলাম এই গভীর রাতে। আমি বলি হয়তো বাসার ছাদে নিয়ে আসছো, তাহলে বলে ফেলো কোন কথা বলার জন্য তুমি আমাকে বাসার ছাদে নিয়ে আসছো। তখন মা আমাকে বলে যে তুই কিছু মনে করিস না, আমার কথাটা তুই মনোযোগ দিয়ে শোন, কোনো পাগলামি করিস না, আর তুই আমার মাথায় হাত দিয়ে শপথ করছিস এই কথাটা তুই তোর মা আর তোর ছোটো বোনকে তুই বলবি না। আমি তখন বলি মানে তুই তোর বাবা আর তোর ছোটো বোনকে বলবি না। আমি তখন বলি যে মা তোমার মাথায় হাত দিতে হবে না, তুমি আমাকে বলো, আমি কারো কাছে বলবো না। কিন্তু মানে আমার তখন বুকটা ধর করে কাঁপতেছিল, আমার শরীরের পশমগুলো তখন দাঁড়িয়ে গেছে। আমি বারবার একটা ব্যাপারে চিন্তা করতেছিলাম, না জানি মা আমাকে কী বলে। আমি জানি যে আমি খুবই খারাপ কোনো একটা কথা শোনার জন্য আমি প্রস্তুত। আমি তো চিন্তা করতেছি মা তুমি আমাকে বলো আর নির্দ্বিধায় বলে ফেলো, আমি কোনো কিছু মনে করবো না। তখন আমার মা আমাকে বলতেছে যে দিলীপ তুই কিন্তু আমাদের সন্তান না। আমি তখন আমার মায়ের মুখের দিকে তাকিয়ে বলতেছি মা কী বলতেছে, আমি তোমার সন্তান না। মা বলে না তুই আমাদের সন্তান না। আমি তখন বলতেছি তাহলে আমার ছোটো বোন রাত্রি, বলে হ্যাঁ রাত্রি আমাদের মেয়ে, কিন্তু তুই আমাদের ছেলে না। আমি তখন বলতেছি মা এগুলো কী বলতেছো আজকে এত বছর পরে। আমার মা বলে এই জন্যই তো তোকে বললাম যে বাসার ছাদে আয়, আমি তোকে বাসার ছাদে ডেকে এনেছি শুধুমাত্র এই কথাটা খুব ভালো করে তোকে বুঝিয়ে বলার জন্য। আমি তখন বলি যে মা, আমি তখন আমার চোখের পানিগুলো টলমল করতেছে। আমি তখন মাকে একদম ঝরাই ধরে আমার বুকের মাঝে
ঝরে ধরে বলি যে মা তুমি এমন কোনো কথা বলো না যেটা আমি সহ্য করতে পারবো না। তখন আমার মা আমাকে বলতেছে আমার এই কথাগুলো তোকে শুনতে হবে, কারণ আমার এই কথাগুলো যদি তুই না শুনিস তাহলে তুই নিজের সাথে যুদ্ধ করতে করতে একটা সময় তুই শেষ হয়ে যাবে। আমি তখন আমার মাকে বলি যে মা আমি এমন কোনো কথা শুনতে চাই না যেটা শুনলে আমি বাঁচতে পারবো না। আমার মা আমাকে বলে তুই বেঁচে থাকবি, তুই অবশ্যই বেঁচে থাকবি, ভগবান তোকে বাঁচিয়ে রাখবে, তুই আমার কথাটা মনোযোগ দিয়ে আগে সব আমার কথাটা শেষ করতে দে, অ্যান্ড শেষ করে তারপর তুই কথা বলিস। আমি বলি আচ্ছা আমার ঠিক আছে বলো। বলতে বলতে মার আমি ফ্লোরের মধ্যে বসে যাই, অ্যান্ড বসে বসে আমি মায়ের হাতটা শক্ত করে ধরে আছি। আমার মা আমাকে বলতেছে মা নাকি আমাকে ছোটোবেলায় প্লাস্টিকে মোড়ানো মানে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো রাস্তার পাশে পেয়েছিল। আমি তখন আমার মাকে বলি যে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো মানে আমি তোমার ব্যাপারটা বুঝলাম না। তো আমার মা বলে যে একদিন সকালবেলা নাকি আমার মা কিন্তু মানে ওয়ার্ক করতো, আমার মা কিন্তু একটু মোটা ছিল, তো মোটা ছিল আমার মা কিন্তু খুব সকালবেলা হাঁটতে বেরোইতো। তো পার্কের ভিতরে যখন সকালবেলা আমার মা হাঁটতে বেরোয় তো তখন নাকি প্লাস্টিকের ভিতরে মা আমাকে পায়, অ্যান্ড তখন নাকি অনেকগুলো বাচ্চা মানে অনেকগুলো মানুষ দুই পাশে দাঁড়িয়েছিল, সবাই মানে পাহারা দিচ্ছিল। আমার মা কিন্তু তখন একটা হসপিটালে নার্সের চাকরি করতো, একজন সিনিয়র নার্স ছিল ঢাকাতেই। তো মা তখন এটা দেখার পরে মা তখন কোলে নেয়, কোলে নেওয়ার মানে প্লাস্টিক থেকে আমাকে বের করে কোলে নেয়। তো সবাই বলতেছিল যে আমার মায়ের সাথে কথা বলতেছিল, মা তখন বলতেছিল যে আমি তো হসপিটালে চাকরি করি, আমি একজন নার্স, অ্যান্ড মায়ের কাছে মায়ের আইডি কার্ডও ছিল। মা তার আইডি কার্ড দেখালো সবাইকে। তো মা বললো যে আমি বাচ্চাটাকে হসপিটালে নিয়ে যাই, আমি দেখি মানে আমার কিন্তু অবস্থা, মা বলতেছে যে আমার অবস্থা খুবই খারাপ ছিল, আমার নিঃশ্বাস নিতেও প্রচণ্ড রকম কষ্ট ছিল, আমার অক্সিজেনের খুব প্রয়োজন ছিল। তো মা আমাকে খুব তাড়াতাড়ি হসপিটালে নিয়ে আসে এবং সকালবেলা একদম ভোরে মানে ওয়ার্ক করার ড্রেস নিয়ে মানে সকালে ব্যায়াম করার ড্রেস নিয়ে মা তখন আমাকে নিয়ে হসপিটালে আসে, এটা আমাকে অক্সিজেন লাগায়। অক্সিজেন লাগানোর পরে আমি প্রায় 72 ঘন্টার মতো অক্সিজেনের ভিতরে থাকি। অ্যান্ড 72 ঘন্টা পরে তখন আমার মা আমার আব্বার কাছে এসে আমার আব্বাকে ব্যাপারগুলো সব কিছু খুলে বলে। তখন আব্বা সহ হসপিটালে যায়। তখন কিন্তু আমার মায়ের কোনো সন্তানও ছিল না। তো যাওয়ার পর আমার আব্বা তখন আমার আম্মাকে নাকি বলতেছিল যে তোমার কি ছেলেটাকে ভালো লাগে? তো আমার মা নাকি বলতেছিল যে হ্যাঁ ভালো লাগে। তো আমার বাবা বলতেছিল যে ঠিক আছে যদি ভালো লাগে তাহলে তাকে আমাদের বাসায় নিয়ে আসো, আমরা তাকে লালন পালন করে বড় করি। আর আমার মা তখন আমাকে বলতেছিল আমি নাকি দেখতে অনেক সুন্দর ছিলাম, মানে নর্মালি কোনো মানুষ আমাকে দেখলে পাগল হয়ে যাবে, এত সুন্দর চেহারা মানুষ ছিলাম। তো মা বলতেছে এত ভালো লাগতেছিল তোকে, আমরা তোকে আর ওখানে ফিরে আসতে পারি নাই। আমি আর তোর বাবা তোকে তখন ওই হসপিটাল থেকে বাসায় নিয়ে আসি। এরপর থেকে আমি কোনো দিন আমি তুই যে আমার সন্তান না এই চোখে আমি তোকে দেখি না। আমি তোকে খুব কষ্ট করে খুব ছোটোবেলা থেকে অনেক লালন পালন করে বড় করছি এবং আমি তোকে প্রচুর পরিমাণ ভালোবাসি। তোর বোন রাত্রি তোকে বাড়িতে আনার পরে প্রায় 3 থেকে 3.5 বছর পরে তোর ছোটো বোন রাত্রি আসে। তোর ছোটো বোন রাত্রি আসার পরে এটা তুই কখনো মনে করিস না যে আমরা তোকে খারাপভাবে দেখেছিলাম, আমরা তোকে নিয়ে খারাপ চিন্তা করেছিলাম, বাট তখনও তুই আমাদের সন্তান হিসেবে আমাদের কাছে আছিস। কখনো আমরা তোকে মানে চোখের আড়াল করি না, তোকে প্রচুর ভালোবেসেছি। আমি তখন আমার মাকে বলি যে মা আজকে এতটা বছর পরে এই কথাগুলো তুমি আমাকে বলতেছো, কই আমার যে আজকে এত বছর আমি স্কুল জীবন শেষ করলাম, আজকে কলেজে পড়তেছি, তুমি আমাকে এই কথাগুলো আগে কেন বলো নাই? আমার মা আমাকে বলতেছে যে এই কথার প্রসঙ্গগুলো কখনো উঠে নাই, আর আমি কখনো তোর মাঝে এরকম কোনো কিছু দেখি নাই। এখন আমি যে জিনিসটা দেখতেছি, আমি এখন দেখতেছি তুই বারবার তোর নিজের সাথে যুদ্ধ করতেছিস। একটা পর্যায়ে আমার কাছে মনে হয়েছে আমি এই কথাগুলো না বলতে পারলে তুই নিজের সাথে যুদ্ধ করতে করতে একটা সময় তুই নিজেকে নিজে শেষ করে দিবি। আমি তখন আমার মাকে বলতেছিলাম যে মা তোমার কাছে কি মনে হয়, তুমি আমাকে যে কথাগুলো বলেছো এই কথাগুলো শোনার পরেও কি আমি আর বেঁচে থাকতে পারবো মা? তখন আমার মা আমাকে বলতেছে তুই এটা কেমন কথা বলতেছিস, তুই বেঁচে থাকতে পারবি মানে? আমি তখন আমার মাকে বলতেছি মা আমার বুকের কষ্টটা আমি কাউকে দেখাইতে পারবো না, তোমার কলিজাটা চিরে যাচ্ছে। আমার মা তখন আমার মাথায় হাত বলে প্রদীপ দিলীপ আমি তোকে অনেক ভালোবাসি বাবা, এমন কোনো কথা বলিস না যে কথাটা আমি সহ্য করতে পারবো না। আমি আমার মাকে বলি যে মা তুমি যে আমাকে অনেক বেশি ভালোবাসো এটা আমি জানি, আর আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু মা কেন জানি আমার কাছে মনে হয় যে আমি আমাদের এই ধর্মেটার সাথে অ্যাডজাস্ট হতে পারি না। এটা বলার পর মা তখন প্রচুর পরিমাণ রেগে যায়, একেবারে অপলক দৃষ্টিতে মামার দিকে তাকায় থাকে। আমাকে বলতেছে এটা তুই কেমন কথা বলতেছিস? আমি বললাম যে হ্যাঁ মা কেন জানি তুমি আমাকে খারাপভাবে নিও না, আমি কেন জানি আমার ওই ধর্মটার সাথে তোমাদের ওই ধর্মটার সাথে আমি কেন জানি অ্যাডজাস্ট হতে পারতেছি না। তখন আমার মা আমাকে বলতেছে তোমাদের ওই ধর্ম আমাদের ওই ধর্মটা কি তোর ধর্ম না? আমি বলি হ্যাঁ মা তোমাদের ওই ধর্মটা তো আমারও ধর্ম, কিন্তু কেন জানি মা আমি ধর্মটার সাথে অ্যাডজাস্ট হতে পারতেছি না। তখন আমি আমার মাকে বলি যে মা
তুমি কিছু মনে করো না, আমি তোমাকে খোলাখুলি একটা কথা বলে দিই। আমি যদি কখনো মুসলিম হয়ে যাই তাহলে কি তুমি খুব বেশি রাগ করবা? এটা বলার পর আমার মা তখন প্রচুর পরিমাণ রেগে যায়, আমার দিকে অপলক দৃষ্টিতে তাকায় থাকে, আমার বলতেছে যে তোর সব অপরাধ সহ্য করলেও এই কথাটা আমি কখনো সহ্য করতে পারবো না। আমি তখন আমার মাকে বললাম যে কেন মা, সহ্য করতে পারবে না কেন? আমার মা আমাকে বলতেছে যে দেখ, আমি তোকে ছোটোবেলা থেকে লালন পালন করে বড় করেছি এবং হিন্দু ধর্মের যত রীতিনীতি আছে সব রীতিনীতি অনুযায়ী আমি তোকে আজকে এত বড় বানিয়েছি, সুতরাং তুই চাইলে হঠাৎ করে এরকম কথা বলতে পারিস না। আমি তখন আমার মাকে বলি যে মা কী করবো, আমার কেন জানি এই ধর্মের সাথে আমি অ্যাডজাস্ট হতে পারতেছি না। তখন আমার মা আমাকে বলতেছে যদি এই ধর্ম নিয়ে তুই কোনো কথা বলিস তাহলে আমি তোকে বলবো তুই বাসা থেকে বেরিয়ে যা। আমি তখন বলি যে না মা, মা ঠিক আছে, কোনো সমস্যা নাই। তো ঠিক আছে, এরপর আমি কী করি, মাকে বলি যে মা আমি এটা কাউকে বলবো না, আর তুমি যে আমাকে এটা বলছো এটাও কারো কাছে বলার দরকার নাই। এভাবে যেতে যেতে তখন আরও বেশ কিছুদিন কেটে যায়, অ্যান্ড আমার ভিতরে তখন ওই একটা কষ্ট, প্রচুর পরিমাণ কষ্ট কাজ করে। আমি তখন মাঝে মাঝে খুব সকালবেলা পার্কে গিয়ে ঘুরি, পার্কে ঘুরে আমি যদি এরকম একটা বাচ্চা খুঁজে পাই, আমি ওই বাচ্চাটাকে নিয়ে লালন পালন করে বড় করব, এরকম একটা আমার ভিতরে এরকম একটা জিনিস কাজ করে। আমার কাছে মনে হয়, আমি তখন চিন্তা করি যে আমি তখন একটা পর্যায়ে আমি তখন প্রচুর পরিমাণ প্রেম ভালোবাসার উপরে ক্ষিপ্ত হয়ে যাই। ক্ষিপ্ত হয়ে যাই বলতে, যেই মানুষগুলো প্রেম ভালোবাসা করে, আমার যে বন্ধুগুলো রিলেশন করে তাদের সাথে আমি কথা বলি না, আমার যে বান্ধবীগুলো রিলেশন করে তাদের সাথে আমি কথা বলি না। আমার মাঝে কেন জানি প্রেম ভালোবাসার প্রতি একটা ঘৃণা চলে আসে। আর আমি এটা নিজেও মনে করি, আমার কাছে এটাই মনে হয়, কারণ বর্তমান সময়টা দেখে আমার কাছে এটাই মনে হয় যে আমি কোনো প্রেমের হয়তো অবৈধ সন্তান হব। কারণ আমি যদি বৈধ সন্তান হতাম তাহলে তো আমায় কখনো আমার বাবা মা কখনো আমাকে প্লাস্টিকের ব্যাগে করে বাইরে ফেলে দিত না। আমি অবশ্যই অবৈধ কোনো সন্তান ছিলাম, যার জন্য আমাকে প্লাস্টিকের ব্যাগে করে বাইরে ফেলে দিয়েছে। আর যেহেতু আমি অবৈধ সন্তান, তার আমি কোনো প্রেম ভালোবাসার পিছপড়া হতে পারি। এই জন্য প্রেম ভালোবাসার প্রতি আমার একটা অনীহা কাজ করে। আমি তখন প্রচুর পরিমাণ ভালোবাসার বিপক্ষে চলে যাই। যেতে যেতে আরও কিছুদিন কেটে যায়, আরও প্রায় 1 বছরের মতো কাটে। অ্যান্ড 1 বছর পর আমার বোনটা তখন ও তখন কলেজে স্কুলে পড়ে, অ্যান্ড ক্লাস 10-এ পড়ে। তো ও তখন ক্লাস 10-এ পড়ে। অ্যান্ড একটা পর্যায়ে আমি তখন খেয়াল করে দেখি যে আমার কাছে মনে হয় যে আমার এই ব্যাপারগুলো আমার ছোটো বোন সম্ভবত জেনে গেছে। আমার মা যে কথাগুলো আমাকে সেদিন বাসার সাথে বলেছিল, কেন আমি এই ব্যাপারটাও বলি। একদিন কথায় কথায় আমার ছোটো বোন আমাকে বলতেছে, আমি কাজ করতেছি, আমাকে বারবার বলতেছে যে একটা কেন যেন আমাকে ডাকতেছে পিছন থেকে। আমি তখন বলতেছি দেখ আমি কাজ করতেছি, তুই আমার ওভাবে বিরক্ত করিস না। আমাকে বলে ও আচ্ছা বিরক্ত করি না, আমি তোমার বিরক্ত করি? আমি বললাম না, তুই আমাকে ডাকাডাকি করতেছিস না, আমাকে কাজ করতে দে। তো আমাকে বলতেছে ঠিক আছে বুঝতে পারছি, যদি আজকে তোমার আপন বোন হইতাম তাইলে কিন্তু ঠিকই আমার ডাকে চলে আসতা। এটা বলার পর আমার কলিজাটা তখন কেঁপে ওঠে। আমি তখন দৌড়ে গিয়ে ওর ঝড়ে দেবলি যে রাত্রি এটা কেমন কথা বলতেছিস বোন, আমি তোর আপন ভাই না? পরে বলতেছেন জি না, তুমি আমার আপন ভাই না। এটা বলার পরও চলে যায়। যখন চলে যাই আমি তখন চিন্তা করতেছি যে ব্যাপারটা কি, ও আমাকে হঠাৎ করে এটা কেন বললো। আমি তখন মাকে জিজ্ঞেস করি যে মা, রাত্রি আমাকে হঠাৎ করে এই ব্যাপারটা কেন বললো যে আমি তার আপন ভাই না, এটা কেন বললো? মা আমাকে বলে আমি তো জানি না। আমি বললাম তুমি কি এই ব্যাপারটা কারো কাছে বলেছিলাম? মা বলে যে আমি তোর বাবার কাছে বলছিলাম। রাত্রির সাথে কিন্তু বাবার অনেক ভালো সম্পর্ক, রাত্রি কিন্তু বাবাকে প্রচুর পরিমাণ ভালোবাসে। বাবা যে আমাকে ভালোবাসে না ব্যাপারটা তাও না, বাবা আমাকে যতটা ভালোবাসে তার চেয়ে অনেক বেশি রাত্রিকে ভালোবাসে। আমি দেখি যে রাত্রির প্রতি বাবার অনেক বেশি ভালোবাসা। এভাবে যখন দিনের পর দিনগুলো যাচ্ছিল, একটা পর্যায়ে আমি তখন কলেজ শেষ করে ফেলি। কলেজ শেষ করে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। অ্যান্ড বিশ্ববিদ্যালয়ে আর এরই মাঝে আমার ছোটো বোনটা তখন এসএসসি কমপ্লিট করে। অ্যান্ড এসএসসি তো অনেক ভালো রেজাল্ট করে, A+ পেয়ে পাস করে ও তখন কলেজে ভর্তি হয়। অ্যান্ড কলেজে ভর্তি হওয়ার পর একটা ব্যাপার আমি খুব খেয়াল করে দেখি যে আমার ছোটো বোন কেমন যেন একটু মনমরা হয়ে গেছে। আগে যেরকম সবার সাথে উৎফুল্লভাবে কথা বলতো, দুষ্টমি করতো, মজা ফানি করতো, লাফালাফি করতো, পুরোটা ঘরও মাথায় রাখতো। বাট আমি এখন দেখতে পাই যে ও কেমন যেন একটু গম্ভীর হয়ে গেছে, আগের মতো সবার সাথে কথা বলে না, একটু গম্ভীর ভাব করে আছে। আমি তখন খেয়াল করতেছি এই ব্যাপারটা দেখার পর আমি বেশ কিছুদিন ধরে তাকে ফলো করি। আমি তাকে বলি যে কী ব্যাপার, তুই এরকম সবসময় এরকম গম্ভীর হয়ে থাকিস কেন ওরে বলিরা? তো আমাকে বলেছে না সব কিছু ঠিক আছে। কিন্তু আমি বুঝতে পারি যে ওর আসলে কোনো কিছুই ঠিক নাই, ওর মনের উপরে তুফান চলতেছে। কিছুদিন কাটার পরে একদিন আমি ওকে জিজ্ঞেস করি যে রাত্রি তুই কি আমার কাছে মনে হয় যে ও তখন ব্যাপারটা জেনে গেছে কমপ্লিটলি যে আমি ওর ভাই না। তো আমি বলি যে রাত্রি তুই কি আমাকে নিয়ে কোনো রকমে আপসেট? তো আমাকে বলতেছে কেন? আমি বললাম যে এই যে আমি তখন একটু সংকোচ ফিল করতেও আমাকে নিজে বলতেছে তুমি যে আমার ভাই না, এটার জন্য আমি আপসেট। আমি বলতেছি আমি তোর ভাই নিয়ে তুই কীভাবে জানিস? আমাকে বলে আমাকে বাবা সব কিছু বলছে। আমি তখন বুঝতে পারি যে ওই তো মা তো বললোই যে মা বাবাকে বলে দিছে। আমি তখন বলি তুই এই ব্যাপারগুলো কি বাইরের মানুষদেরকে বলবি?
বলবি? তো বলে বাইরের মানুষদেরকে বলার কি আছে। আমি বলি এই ব্যাপারে কি তোর মনটা খারাপ? ও আমাকে বলে না, এই ব্যাপারে আমার মন খারাপ হতে যাবে কেন? আমি বলি যে আমি বেশ কয়েকদিন ধরে খেয়াল করতেছি তুই খাওয়া দাওয়া করিস না, তুই ঘুমাস না, তুই জানি কেমন হয়ে গেছিস, মানে তুই আমারে খুলে বলতে কী হয়েছে? তখনও কোনো কথা বলে না, কোনো কথা বলে না, ও আমাকে স্কিপ করে ওখান থেকে উঠে চলে যায়। তারপর থেকে আমি তাকে ফলো করতে থাকি। মানে আমার যেহেতু বোন, আমার মনের ভিতরে খুবই কষ্ট লাগছে কেন এরকমটা হবে। ফলো করতে করতে একটা পর্যায়ে তার একটা বান্ধবী থাকে, আমি তার ওই বান্ধবীটার সাথে কথা বলি। আমি তার বান্ধবীকে জিজ্ঞেস করি আমার বোনটা হঠাৎ করে এতটা গম্ভীর কেন হয়ে গেল, কারোর সাথে কথা বলে না, বাসায় গেলে মুখ কালো করে থাকে, মানে সারাক্ষণ ওর মনের ভিতরে যেন তুফান চলতেছে, কারণটা কি? ওর বান্ধবীটা তখন আমাকে বলতেছে যে ভাইয়া আপনাকে তো অনেক ভালোবাসি, দিয়ে অনেক বেশি ভালোবাসি, আমি আপনাকে বললে আপনি আপনার বোনকে বলে দিবেন না তো? আমি তখন তারে বলতেছি যে এটা তুমি কেমন কথা বলতেছো, আমি কেন বলবো, আমি কারো কাছে বলবো না বোন। আমার বোনটা যেরকম আমি আমি আমার বোনটাকে যেরকম ভালোবাসি তোমাকে সেরকমভাবে ভালোবাসি, তুমি আমাকে বলে ফেলো। তখন মেয়েটা আমার মুখের দিকে তাকায় বলতেছে যে আপনার বোন কিন্তু রাত্রে কিন্তু একটা মানে মারাত্মক কাজ করতেছে। আমি বললাম যে মারাত্মক কাজ করতেছে মানে কি করতেছে? ও আমাকে বলে যে রাত্রে কিন্তু একটা মুসলিম ছেলেকে ভালোবাসে। আমি বললাম একটা মুসলিম ছেলেকে ভালোবাসে মানে? বলে হ্যাঁ, ও একটা মুসলিম ছেলেকে ভালোবাসে। আর এই ভালোবাসাটা শুধু ভালোবাসার পর্যায়েও নাই, সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে রাত্রি ওই ছেলের সাথে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক করেছে, অ্যান্ড এখন ওই ছেলেটার বাচ্চা রাত্রির পেটে। এটা শোনার পর আমি তখন আসমান থেকে বললাম, আমি বলতেছি যে বোন তুমি এটা কী বলতেছো সত্যি? বলে যে একেবারেই সত্যি, আমি একদম সত্যি করে বলতেছি। আমরা ওকে বেশ কয়েকবার চেষ্টা করছি ওই ছেলের কাছ থেকে ছুটে আনার জন্য, বাট ওই ছেলে ওর কাছ থেকে ছুটে না। আমি তখন বললাম যে এখনও কী করতে যাচ্ছে, মানে রাত্রির প্ল্যানিংটা কি? তো ওই মেয়েটা আমাকে বলতেছে যে রাত্রির প্ল্যানিং হচ্ছে ওই ছেলেটা রাত্রিকে বলেছিল যে রাত্রিকে যদিও মানে বিয়ে করবে, অ্যান্ড ওই ছেলেটা মানে মুসলমান থেকে হিন্দু হয়ে যাবে, এটা ওই ছেলেটা বলছিল। আমি তখন মানে বলতেছি ওই ছেলে বলছিল হিন্দু হয়ে যাবে? বলে হ্যাঁ বলছিল। আমি বলি তাহলে এখন হিন্দু হচ্ছে না কেন? তো বলে যে ভাইয়া এটাই তো সমস্যা, মানে ওই ছেলে শুধুমাত্র রাত্রির সাথে সম্পর্ক করার জন্য রাত্রিকে মিথ্যে স্বপ্ন দেখাইছিল এবং রাত্রির সাথে শারীরিক সম্পর্ক করে রাত্রি জীবনটা নষ্ট করছে। এখন সে আর মুসলিম হতে মানে এখন সে আর হিন্দু হতে যাচ্ছে না। এটা বলার পর আমি তখন বলতেছি যে তাহলে আমার বোন কেন ওই ছেলে ওই লম্পটার সাথে সম্পর্ক রাখতেছে? তখন ওই মেয়েটা আমাকে বলতেছে আপনার বোন ওই ছেলেটাকে অনেক ভালোবাসে, অ্যান্ড এখন রাত্রি এরকমও হয়েছে যে ছেলেটাকে বারবার বলতেছে যে তুমি প্রয়োজন আমাকে মুসলিম বানাই ফেলো, তারপর আমাকে বিয়ে করো, কিন্তু এই ছেলেটা রাত্রিকে আর বিয়ে করতেছে না, যার জন্য রাত্রি এতটা ডিপ্রেশনে চলে গেছে। আমার তখন এত পরিমাণ কষ্ট লাগে আমি কাউকে বুঝাইতে পারবো না, আমার চোখের পানিগুলো টলমল করতেছিল। আমি তখন ঘরে আসি, বাসায় আসার পরে আমি রাত্রির মুখের দিকে তাকাইতে পারি না। আমার ভিতরে সবচেয়ে বেশি কষ্ট লাগতেছে এই কারণে, কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমি এরকম কোনো একটা ভালোবাসার ফসল, এরকম কেউ একজন মানে অবৈধ ভালোবাসা করে অবৈধ সম্পর্ক করে আমাকে জন্ম দিয়েছে। আজ আমি যত কিছু বলি না কেন, আমার বুকের ভিতরে এই কষ্টটা সবসময় কাজ করে যে আমি যাদের সাথে আছি তারা আমার বাবা মা না। আমি জানি না যে সত্যিকার অর্থে কে আমার বাবা কে আমার মা, আমি কোন বাবা মায়ের ঘরে আমি দুনিয়াতে এসেছিলাম। আমার বাবা মায়ের জন্য আমার মনটা খুব কাঁদে। আমার কাছে তখন মনে হলো যে আমার বোন রাত্রি তো সেম কাজটাই করতে যাচ্ছে। আমার বোন রাত্রি এখন যে ছেলেটাকে ভালোবাসতেছে, অ্যান্ড আমার বোন রাত্রির পেটে যে বাচ্চাটা আছে ওই বাচ্চাটার ভবিষ্যৎ, ওই বাচ্চাটার জীবনটাও তো হবে আমার মতো। আমি তো জানি ওই বাচ্চাটার ভবিষ্যৎ হবে আমার মতো, এই জন্য আমার ভিতরে প্রচুর পরিমাণ কষ্ট লাগে। অ্যান্ড 2-3 দিন পরের দিন আমি রাত্রিকে জিজ্ঞেস করতেছি রাত্রি একটা ব্যাপার আমি খেয়াল করে দেখতেছি যে তোর পেটটা জানি কেমন বড় হয়ে যাচ্ছে। আমি ইচ্ছে করে কথাটা তাকে বলার পরে সে আমার দিকে অনেক বড় বড় চোখ করে তাকায় থাকে, বলে ভাইয়া তুমি আমার পেটের দিকে নজর দিতে আসছো মানে কি? আমি বললাম যে না, তোর পেট জানি কেমন বড় হয়ে যাচ্ছে, ব্যাপার কি? পেটে কোনো ভাবু আছে নাকি? তখনও খুব মানে খারাপভাবে আমার দিকে তাকায় থাকে, আমাকে বলে যে ছি তোমার মন মানসিকতা এত নোংরা, আসলে তো তুমি আমার ভাই না, তোমার যে মা প্লাস্টিকে ভরে আনছিল তোমার ওই মন মানসিকতা প্লাস্টিকের মতো। আমি তখন তারে বলতেছি রাত্রি সংযত ভাষায় কথা বল। আমাকে বলে মানে ও খুবই উগ্র মেজাজি, আমার সামনে এসে বলতেছে যে সংযত ভাষায় মানে, তখন সে আমাকে ডাইরেক্ট তুই করে সম্বোধন করতেছে যে তোর সাথে সংযত ভাষায় কথা বলবো মানে তুই তো আমাদের ঘরেরই কেউ না, তোরা তো আমার মা প্লাস্টিকে ঘরে মানে প্লাস্টিকের ব্যাগে তোরা পাইছিল, তুই তো জারদ সন্তান। এটা বলার পর আমি তখন ওর মুখের দিকে তাকিয়ে থাকি। আমি বলছি তুই এরকম করে কথা বলতেছিস কেন? আমাকে বলে বলবো না মানে তুই আমার পেটের দিকে নজর দিলি কেন? আমি বললাম যে আমি তোর পেটে নজর দিয়েছি কারণ তোর পেটে বাচ্চা আছে। তখন আমাকে বলতেছে আমার পেটে বাচ্চা আছে মানে? আমি বলি হ্যাঁ, তোর পেটে বাচ্চা আছে এটা আমি জানতে পারছি, আর তোরে আমি বারবার সতর্ক করতেছি যে তুই ওই ছেলের কাছ থেকে সরে আয়, যে ছেলের বাচ্চা তুই পেটে নিছিস, তুই যদি ওই ছেলের কাছ থেকে সরে না আসিস আমি কিন্তু আব্বা আম্মাকে সব কিছু বলে দিব।
এটা বলার পরে আমার বোন তখন আমার বলতেছে, আব্বা আমার কাছে বলে দিবা মানে? আমি বলে অবশ্যই বলে দিব। তখন আমি তার কাছে সব কিছু খুলে বলি যে তুই এরকম ওই ছেলের সাথে সম্পর্ক করেছিস, করার পরে তোর পেটে বাচ্চা আসছে, আমি সব কিছু ডিটেলস বলি। বলার পরে ও তখন মানে একদম চুপ হয়ে যায়, কোনো কথা বলে না। এভাবে আরও 2 দিন কাটে। 2 দিন কাটার পরে আমি তাকে বারবার ওই বাচ্চাটা অ্যাবর্শন করানোর জন্য তাকে হসপিটালে নেওয়ার জন্য ট্রাই করি। আমি বলি তুই হসপিটালে চল, আমি তোর বাচ্চাটাকে মানে বাচ্চাটা খালাস করে দে, এই বাচ্চাটাকে তুই দুনিয়ার মুখ দেখাইস না, কারণ আমি আমার বুকের কষ্টটা বুঝতেছি। এই বাচ্চাটা যদি দুনিয়াতে আসে সে আমার মতোই হয়তো কোনো একটা প্লাস্টিকে তুই তারে ভরে ফেলে দিবি। তো বোন প্লিজ ওর জীবনটা তুই নষ্ট করিস না, এই বাচ্চাটাকে তুই ফেলে দে, বাচ্চাটাকে নষ্ট কর। এটা করার জন্য আমি তাকে যতবার হসপিটালে নিতে যাই ও হসপিটালে যায় না। একটা পর্যায়ে আমি ওর খুবই কষ্ট করে ওই যে ছেলেটার সাথে প্রেম করে ওই ছেলেটার সন্তান বের করি। করার পর আমি ওই ছেলেটার হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করি যে আমার বোনের জীবন থেকে সরে যাও। অনেকভাবে চেষ্টা করি বাট কোনোভাবে কাজ হয় না। একদিন আমার প্রচুর পরিমাণ রাগ হয়। রাগ হওয়ার পরে আমি আমার বোনের গায়ে হাত তুলি, আমার বোনকে মারি। মারার পর আমি বলতেছি আমি তোকে জাস্ট 1 দিনের টাইম দিলাম, এই 1 দিনের ভিতরে তুই বাচ্চাটা নষ্ট করবি, বাচ্চা অপারেশন করবি অ্যান্ড ইভেন ওই ছেলের জীবন থেকে সরে আসবি। যদি 1 দিনের ভিতরে তুই এটা না করিস তাহলে আমি জাস্ট 1 দিন পরে আমি আব্বা আম্মাকে ডেকে তোর ওই কুকীর্তির কথা সব আব্বা আমার কাছে বলে দিব। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে ওই দিন রাতের বেলায় হঠাৎ করে আমার আব্বা আমার ঘরে এসে, আমি তখন চেয়ারে বসে বসে পড়তেছিলাম, আমাকে চেয়ারের মধ্যে একটা লাথি মারে। চেয়ারটা কাঠের ছিল, আমি তখন ছিটকে পড়ে যাই। পড়ে যাওয়ার পর আমি তখন বলতেছি যে আব্বা কী হয়েছে, আমাকে মারতেছো কেন? আমার আব্বা আমার কোনো কথাই শুনতেছে না, আমাকে কলার চাইপা ধরে। দুইটা বলতেছে যে কুত্তার বাচ্চা ঘর থেকে বেরো, আমাকে ধাক্কায় ঘর থেকে বের করে দেয়। আমি তখন ঘর থেকে বেরো, আমি চিন্তা করতেছি আমাকে ঘর থেকে বের করে কেন দিল। আমি আমার বন্ধু ইব্রাহিমের বাসায় চলে যাই। রাতটা ইব্রাহিমের বাসায় কাটিয়ে সকালবেলা আমি আমার মায়ের সাথে দেখা করার জন্য আসি। আব্বা তখন চলে যায়, আব্বা তখন থাকেন, আমার বোনও কলেজে চলে যায়। আমি মার কাছে এসে বলতেছি মা এটা কী হলো, বাবা আমাকে এভাবে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিল কেন? তখন আমার মা খুবই অসহায়। আমার আব্বার অত্যাচারের কাছে আমার মা কখনো কোনো প্রতিবাদ করে না। মা আমাকে বলতেছে যে তুই ব্যাগ ট্যাগ নিয়ে এই বাসা থেকে বেরিয়ে যা। আমি তখন বলতেছি মা তুমি এটা কেমন কথা বলতেছো, আমি না তোমার সন্তান, আমি তোমার বাসা থেকে কেন বেরিয়ে যাব? পরে বলতেছে তুই নাকি, আমার মা তখন মানে আমার মা তখন আমার দিকে বলতেছে যে আমি তোকে যেই স্বপ্ন নিয়ে বড় করেছিলাম তুই আমার স্বপ্নতে ধূলিসাৎ করে দিলি, আর এটা তুই কীভাবে করলি? আমি বললাম যে মা কীভাবে করলাম মানে তুমি আমাকে বলো। আমার মা তখন আমাকে বলতেছে তুই নাকি তোর ছোটো বোনের গায়ে হাত দিছিস। আমি বলে হ্যাঁ হাত দিছি, ওরে আমি মারছি, কারণ ও কী করছে মা তোমরা জানো না, আমি তো তোমাদের কাছে বলার জন্য ওয়েট করতেছি। আমার মা তখন আমার বলতেছে ও সবই কিছুই বলছে, তুই নাকি ওর সাথে মানে তুই নাকি ওর সাথে খারাপ সম্পর্ক করতে চাস। আমি তখন আমার মারে বলতেছি মা খারাপ সম্পর্ক মানে আমি তো তোমার কথা বুঝি না। আমার মা আমাকে বলতেছে তুই নাকি ওর সাথে মানে ওকে দর্শন করার জন্য চেষ্টা করছিস। আমি বলি মা তুমি চুপ করো, মা তুমি এই কথাগুলো কী বলতেছো? ওকে আমি কে? ও তো আমারই বোন, মা তুমি এই কথাগুলো কীভাবে বলতেছো? আমার মা বলে ও তো তোর বোন না, এটা তো আমরাও জানি, তুইও জানিস, ও জানে। আমি বলি ও আমার বোন না মানে কি মা? শুধু কি তোমার পেটে জন্ম হলেই আমি তোমার সন্তান? ছোটোবেলা থেকে তুমি আমাকে দুধ খাওয়ায় বড় করছো না, আমি তো তোমারই সন্তান মাতা, তো তুমি এই কথাগুলো কী বলতেছো? আমার মা তখন আমাকে বলতেছে আমি আর কোনো কথা বলতে চাই না, তুই বাসা থেকে বেরিয়ে যা। আমি বলি বাসা থেকে বেরিয়ে যাবো আমার ঠিক আছে, কিন্তু আজকে তুমি আমাকে বলতে হবে যে কেন আমার ছোটো বোন এত বড় কথা বললো আর তোমরা এই কথাগুলো মানে মেনে নিলা। আমার মা বলতেছে ও কথাগুলো আমার কাছে বলে নাই, তোর বাবার কাছে বলছে, অ্যান্ড তোর বাবাই যা করার করছে। আমি বলি বাবা করছে কিন্তু তুমি তো মা, তুমি তো আমাকে প্লাস্টিকের ব্যাগে করে সেদিন রাস্তা থেকে নিয়ে আসছিলা, যদি ঘর থেকেই বের করে দিবা তাহলে প্লাস্টিকের ব্যাগে করে ঘর পর্যন্ত কেন নিয়ে আসছিলা? আমার মা আমাকে বলতেছিল সেদিন যদি প্লাস্টিকের ব্যাগে করে তোকে ঘরে নিয়ে না আসতাম তাহলে তো তুই মরে যেতি, তোর জীবনটাকে বাঁচিয়ে দিয়েছি, আজকে তুই যেখানে খুশি সেখানে ভালো থাকতে পারবি। আমি তখন আমার মায়ের পায়ে ধরে বলেছি মা তুমি এতটা পাষাণ কীভাবে হয়ে যাচ্ছ? আমার মা তখন বলে যে এতটা পাষাণ কীভাবে হয়ে যাচ্ছি তুই জানোস না? আমি বলি কীভাবে? তখন আমার মা আমাকে ঘরে নিয়ে যায়, আমার রুমে নিয়ে যায়। আমার রুমে নিয়ে আমার মা আমার আমার একটা ব্যাগ আছে, ওই ব্যাগের ভিতরে আমার টুপি আছে, আমি ব্যাগের ভিতরে একটা টুপি রাখি, অ্যান্ড টুপি রাখি হচ্ছে আমি আমার টুপি পরতে ভালো লাগে, ওটা শখ করে টুপি পরি। আসলে এটা শুধুমাত্র নামাজ পড়ার জন্য পড়া তা না, এমনি শখ করে আমি টুপিটা পরি। আমার মা তখন আমার ব্যাগটা খুলে টুপিটা বের করে বলতেছে এটা কি? আমি তখন বলছে মা টুপি। বলে তুই একটা হিন্দু ছেলে, তোর মাথায় তোর ঘরের ভিতরে টুপি কেন? আমি বললাম যে মা আমি তোর টুপি রাখছি তো কী হয়েছে? আমার মা আমাকে বলে তুই মুসলিম হয়ে গেছিস, আমি জানি, তোর ছোটো বোন আমাকে সব কিছু বলছে, তুই নামাজ পড়িস, তুই রোজা রাখিস। আমি কিন্তু মাঝে মাঝে দুষ্টামি করে আমার ছোটো বোনকে বলতাম যে আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, এই কথাগুলো আমার বোনকে বলতাম। কিন্তু আমার বোন আমার এই কথাগুলোকে একদম সুন্দর করে নিজে বাঁচার জন্য আমাকে ফাঁসাই দিল। আমি তখন আমার মায়ের কাছে আর কোনো কথা বললাম না, আর আমার মা আমার কোনো কথাই শুনলো না।
কাঁদতে কাঁদতে তখন আমি ঘর থেকে বেরিয়ে চলে আসি। অ্যান্ড তখন আমি ইব্রাহিমদের বাসায় আসি, ইব্রাহিমদের বাসায় আমি থাকতেছি। অ্যান্ড আমি আর আমাদের ঘরে যাই না। তো আমার বন্ধু ইব্রাহিম তখন ওর বাবা কী করে, ওর বাবা দুবাইতে থাকে, ইব্রাহিমের বাবা দুবাইতে থাকে। ওর বাবা দুবাইতে থাকে বলতে আমি একটা ব্যাপার বলে রাখি, ওর মা 2 বিয়ে করেছে। মানে প্রথম ওর বাবাকে বিয়ে করেছিল, অ্যান্ড বিয়ে করার পরে ইব্রাহিম হয়েছে, হওয়ার পরও ইব্রাহিমের বাবা দুবাইতে চলে যায়, উনিও এখান থেকে আর আসেন না। আসার পরে ওর মা তখন ইব্রাহিমের কাকাকে বিয়ে করে। ওর ঘরে এখন ওর বাবা যে আছে সে হচ্ছে ইব্রাহিমের কাকা, এটা হচ্ছে ওর কাকাকে ওর মা আবার সেকেন্ড বিয়ে করে। তো ওদের ঘরে যাওয়ার পরে তখন ইব্রাহিম আমার বলতেছিল ও নাকি ওর বাবার কাছে দুবাইতে চলে যাবে, অ্যান্ড ওর বাবা ওখানে নাকি গোল্ডের স্বর্ণের ব্যবসা করে, তো এখানে চলে যাবে। আমি তখন বলতেছিলাম যে ইব্রাহিম তুই তো চলে যাবি, কিন্তু আমার কী হবে? তখন ও আমাকে বলে যে তুই টেনশন করিস না, তুই আমাদের ঘরেই থাকবে। ও তখন ওর মায়ের সাথে আমাকে খুব ভালো করে পরিচয় দেয়, এবং ওর যে বাবা আছে বাংলাদেশে, ওর বাবার সাথে আমাকে খুব ভালো করে পরিচয়, যে কাকাটা ছিল ওনার সাথে খুব ভালো করে সম্পর্ক করাই দেয়। তখন ওর মা আমি ওর মাকে সব কিছু বলি, ওর মাকে আমি আমার ডিটেলসে আমার জীবনের ঘটনাগুলো বলি। বলার পর উনি আমাকে প্রচণ্ড বুঝায় যে মন খারাপ করো না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, কিন্তু আমার ঘরে থাকতে হলে তোমাকে একটা কাজ করতে হবে। আমি বলি কী কাজ করতে হবে? উনি আমাকে বলে যে তোমাকে মুসলিম হতে হবে। তো ইব্রাহিমা তখন বাংলাদেশে, তখন আমার বন্ধু ইব্রাহিম বলতেছে যে তুই মুসলিম হয়ে যা, অ্যান্ড মুসলিম হলে সবচেয়ে ভালো হয়। তখন তারা আমার কী করে, পারিবারিকভাবে, আমার পরিবারের সাথে কিন্তু আমার কোনো যোগাযোগ নেই, আমার আব্বা আম্মা বোনের সাথে। অ্যান্ড তখন তারা কী করে, ওই পারিবারিকভাবে একজন হুজুর ডেকে এনে কোর্টের মাধ্যমে এফিডেভিট করে তখন তারা আমাকে কী করে মুসলিম বানায় দেয়। অ্যান্ড মুসলিম বানানোর পরে তারা আমার নাম রাখে রূপক উদ্দিন, আমার মোহাম্মদ রূপক উদ্দিন আমার নাম রাখে। তো এরপর থেকে আমার নামটা হয়ে যায় রূপক। অ্যান্ড রূপক নামে আমাকে সবাই চিনে। আমার জীবন থেকে সম্পূর্ণ দিলীপ নামটা মরে যায়। আমি তখন আমার সার্টিফিকেট, আমি তখন পাসপোর্ট বানাই, অ্যান্ড ওই পাসপোর্টের ভিতরে আমি তখন আমার রূপক নামটাই দিই, মোহাম্মদ রূপক উদ্দিন। এভাবে দেওয়ার পরে অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার এই ব্যাপারগুলো মনে হয় কীভাবে যেন আমার মায়ের কানে চলে যায়, আমি ঠিক বুঝতে পারি না। একদিন আমি আমার মাকে রাস্তায় দেখতে পাই, রাস্তা দেখার পর আমি মার সাথে কথা বলার জন্য চেষ্টা করি, বাট মা আমাকে বলে তুই তো তোর বন্ধুর বাসায় গিয়ে মুসলমান হয়ে গেছিস, তাই না? আমি তখন আমার মাকে বলি যে মা, আমি তখন আর মার কাছে সংকোচ করি না। আমি বললাম তোমরা তো ঘর থেকে বের করে দিচ্ছ, এখন ওদের ঘরে থাকতে হলে তো মুসলিম হইতে হবে। তোমাদের ঘরে ছিলাম আমি হিন্দু ছিলাম বলে, অ্যান্ড ওদের ঘরে আসি আমি মুসলিম হলাম বলে, অ্যান্ড আমি যদি ধর্ম না পাল্টাই ওরাও তো ওদের ঘরে আমাকে রাখতেছে না। তখন আমার মা খুবই কান্না করে আমার সাথে কোনো কথা না বলে চলে যায়। আমি বুঝতে পারি যে আমি আমার মায়ের শত্রু হয়ে গেলাম। এরপর থেকে মায়ের সাথে আমার যতবার দেখা হয় মা আমার সাথে আর কথা বলে না। আমি আমার বাবার দোকানের সামনে যাই, যে মানুষগুলো আমাকে ছোটোবেলা থেকে লালন পালন করে এত বড় বানিয়েছে, অথচ সেই বাবা মাগুলা আমার সাথে কথা বলে না। সেই বাবা মাগুলা আমার সাথে কথা বলে না, তারা আমাকে দেখলে অন্যদিকে চলে যায়। এবং আমার ছোটো বোনটার পর্যন্ত রাস্তায় দেখা হলেও ও আমার সাথে কথা বলে না। ওই মহল্লায় থাকা প্রত্যেকটা হিন্দু পরিবারের সাথে আমি কথা বলতে গেলে প্রত্যেকটা হিন্দু পরিবার আমাকে স্কিপ করে, কোনো হিন্দু পরিবার আমার সাথে কথা বলে না। আমি তখন বুঝতে পারি যে আমি আর ওদের জগতে নাই, ওরা আমাকে ওদের জগৎ থেকে বের করে দিয়েছে। যাই হোক, এভাবে যেতে যেতে শেষ পর্যন্ত আমি আমার বন্ধু ইব্রাহিমের বাসায় থাকতে শুরু করি। আর এরই মাঝে ইব্রাহিম কিন্তু দুবাইতে চলে যায়। দুবাইতে চলে যায় প্রায় 4 মাসের মতো হয়ে যায়, 4-5 মাসের মতো যে ও দুবাই তোর বাবার কাছে চলে যায়। অ্যান্ড আমি তখন ওদের ঘরেই থাকি, ওরা আমাকে ইব্রাহিমের মামাকে নিজের সন্তানের মতো আদর করে। তো এই ঘরে থাকতেছি, পড়াশোনা করতেছি। অ্যান্ড তখন আমার পড়াশোনাটা একরকম বন্ধ হয়ে যায়, কারণ আমি কিন্তু একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। অ্যান্ড প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য কিন্তু আপনারা যারা করেন তারা জানেন যে টাকা লাগে। অ্যান্ড ওরকম টাকা কিন্তু আমার পরিবার বা আমার কাছে নাই, অ্যাকচুয়ালি এত টাকা আমার কাছে নাই, যার জন্য আমি আর পড়াশোনা করতে পারি না। পড়াশোনাটা একরকম ওখানেই বন্ধ হয়ে যায়। অ্যান্ড তখন আমি ইব্রাহিমের সাথে কথা বলি, ইব্রাহিমকে বলি ইব্রাহিম আমি তো পাসপোর্ট করছিলাম, তুই যদি পারোস আমাকে দুবাইতে নিয়ে যা, আমি ওইখানে চলে যাবো। এটা আমাকে বলে যে কেন চলে যাবি? আমি বলি যে দেখ বন্ধু, আমি তোকে সব কিছু খুলে বলি, ঘর থেকে বেরোইলে আমার আব্বা আমার সামনে মাঝে মাঝে দেখা হয়, রাস্তায় বাবা মা আমার সাথে কথা বলে না, যাদের সাথে ছোটোবেলায় হেলে দুলে খেলতে খেলতে বড় হয়েছি সেই বন্ধু বান্ধবগুলো আমার সাথে কথা বলে না। আমার ছোটো বোনটাকে আমি আমার জীবনের চেয়ে তো বেশি ভালোবাসতাম, আমি ছোটো বোনটাকে দেখলে ওই ছোটো বোনটাও অন্যদিকে মুখ ফিরিয়ে চলে যায়, আমার সাথে কথা বলে না। আমার কাছে বাংলাদেশটাই যেন নরকে পরিণত হয়ে গেছে। বন্ধু তোর পায়ে ধরে তুই আমাকে দুবাইতে নিয়ে যা, আমাকে তুই যে টাকা খরচ করে দুবাইতে নিয়ে যাবি আমি তোকে কথা দিতেছি আমি তো সেই টাকা ফিরিয়ে দিব। আমাকে বলো আচ্ছা ঠিক আছে, টাকা ঢোকার ব্যাপার না, আমি আব্বার সাথে কথা বলে তোর ভিসার ব্যবস্থা করব। এরপর আমি আমার পাসপোর্টের কপি ওর জন্য পাঠানোর পরে প্রায় 3 মাস পরেও আমার জন্য একটা দুবাইয়ের ভিসা রেডি করে।
অ্যান্ড দুবাইয়ের ভিসাটা হওয়ার পর আমি তখন বাংলাদেশ থেকে আমি তখন আমার আব্বা আমার কাছে যাই, ঘরে যাই আমি তাদেরকে বলার জন্য যে আমি দুবাইতে চলে যাচ্ছি এটা বলার জন্য যাই। কিন্তু ঘরে ঢোকার পরে আব্বা আমাকে দেখার পরে মানে এখান থেকে উঠে যায়, টেবিল থেকে উঠে যায়। অ্যান্ড আমার ছোটো বোনটা তখন ওরা সবাই বসেছিল ডাইনিংয়ে, আমার আব্বাও চলে যায়, ছোটো বোনও চলে যায়, মা বসে থাকে। আমি তখন মাকে বলি যে মা তোমার পাটা দিবে, একটু সালাম করবো। মা আমাকে বলে যে তুই আমার পায়ে ধরিস না। আমি বললাম কেন আমি তোমার পায়ে ধরো না? মা আমাকে বলে তুই তো মুসলমান। আমি বললাম মা মুসলমান হলে কী হয়েছে, আমি কি তোমার পায়ে ধরতে পারি না? আর মা আমাকে বলে কী বলতে চাস তুই, আমাকে সরাসরি বল, পায়ে ধরতে হবে না। আমি বলি যে মা গো আমি দুবাইতে চলে যাচ্ছি, আমার একটা বন্ধু আছে ইব্রাহিম, আমার জন্য ভিসা ঠিক করছে। তখন মা আমার মুখের দিকে তাকাই থেকে বলতেছে তুই পড়াশোনা করবি না? আমি তখন বলতেছি মা আমি তো পড়াশোনা ছেড়ে দিয়েছি। আর মা বলে কেন ছেড়ে দিয়েছিস? আমি বললাম যে পড়াশোনা ছেড়ে দিয়েছি কারণ পড়াশোনা করার জন্য তো টাকা লাগবে, তোমরা তো ঘর থেকে বের করে দিয়েছো, আমি তো পেটের খাবার জোগাড় করতে পারি না, আবার টাকা কোথায় পাবো? আমি তখন দেখি যে আমার মা আমার চোখের দিকে তাকাইয়া মানে আমার মা পারতেছে না যে কান্না করতে করতে শুয়ে যাবে। আমি তখন আমার মাকে জড়ায় ধরে মায়ের চোখের পানিগুলো মুছে আমি বলতেছি যে মা তুমি মন খারাপ করো না, আমি দুবাইতে গেলে তোমার সাথে কথা বলবো। ওমা এরই মাঝে হঠাৎ করে আমার আব্বা রুম থেকে চলে আসে, আমার মাকে খুব ধমক দেয়, খুব জোরে একটা ধমক দেওয়ার পর আমার মা তখন আমার কাছ থেকে এরকম সরে যাওয়ার পর আমি বুঝতে পারতেছি যে আমার আব্বা এমন হতে পারে যে আমার মায়ের উপর হাতও তুলতে পারে, কারণ আমার আব্বা আর আমার ছোটো বোন কিন্তু সম্পূর্ণ এক পক্ষে। তখন আমি আমার মায়ের মুখের দিকে তাকিয়ে থেকে কান্না করতে করতে ঘর থেকে বেরিয়ে যাই। রাস্তায় হাঁটতেছি আর চিন্তা করতেছি এই দুনিয়াতে যখন জন্মেছিলাম তখন তো কোনো হিন্দু বা মুসলিম বা খ্রিস্টান ওইরকম কোনো ধর্ম নিয়ে জন্মাই নেই, দুনিয়াতে তো একটা বাচ্চা হয়ে জন্মাইছিলাম। অ্যান্ড জন্মানোর পরেই পৃথিবীর মানুষগুলো আমাকে মুসলিম বানায়, কেউ আবার হিন্দু বানায়। মুসলিম হইলে ইব্রাহিমের মা ভালোবাসে, আর হিন্দু হইলে আমার ওই মা আমারে ভালোবাসে, এটাই বুঝি দুনিয়ার নিয়ম। এভাবে কাঁদতে কাঁদতে বাসায় আসি। যাই হোক আমার 1 সপ্তাহ পরে আমার ভিসা টিকিট সব কিছু কনফার্ম হয়। অ্যান্ড 1 সপ্তাহ পরে আমি বাংলাদেশ থেকে দুবাইতে চলে যাই। অ্যান্ড দুবাইতে যাওয়ার পর আমি দেখতে পাই যে দুবাইতে আমার বন্ধু ইব্রাহিম একটা ট্রাভেল খোলে, মানে ট্রাভেল বলতে ভিসা এজেন্সি, মানে ওইখান থেকেও বেশি মানে ইংলিশে যেটাকে হাউসমেট বলে, মানে কাজের মেয়ে বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়, তারপর অনেক লোক আসে ওর ভিসার মাধ্যমে, ও সবাইকে ওরকম সাপ্লাই করে। অ্যান্ড আমাকে ওখানে তখন অফিসে কাজ দেয়, আমি অফিসে কাজ করি, মোটামুটি ভালো টাকায় বেতন পাই। আর টাকা পয়সা দিয়ে কী হবে, আমার তো এই দুনিয়াতে কেউ নেই, আমি টাকা পয়সা দিয়েই বা কী করবো? এভাবে দুবাইতে থাকি। অ্যান্ড ওর যে দুবাইতে যে বাবা থাকে, ওর বাবা আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসে। আমার দুবাইয়ের জীবনটা খুব বেশি কষ্টের এটা আমি বলবো না, আলহামদুলিল্লাহ আমি সব কিছু পরিপূর্ণভাবে পাই। ওই দেশে যাওয়ার পরে থাকা খাওয়া থেকে শুরু করে আনুষঙ্গিক যত কিছু লাগে সব কিছুই ইব্রাহিমের বাবা এবং ইব্রাহিম আমাকে প্রচুর পরিমাণ ভালোবাসা দেয়। ওদের ভালোবাসা আমি কখনো ভুলতে পারবো না। একটা ব্যাপার আসলে এটা না বললে নয়, আমি যদিও হিন্দু একটা পরিবারে জন্মগ্রহণ করেছি, ইব্রাহিম জানে যে আমি হিন্দু, তারপরেও ওর বাবাকে আমার সাথে এমনভাবে সম্পর্ক করাই দিছে, ওর বাবা মা যেন আমার বাবা মা, এত ভালোবাসে আমাকে। এবং অনেকে হয়তো বিশ্বাস করবে না, মাস শেষে বেতন পাওয়ার পরে আমি আমার বেতনের মেজরিটি পার্সেন্ট টাকা ইব্রাহিমের আমার জন্য পাঠিয়ে দিই। আমার মায়ের ফোন নাম্বার থেকে আমি মায়ের নাম্বারে কল দিই, বাট আমার মামাকে স্টেট বলে যে তুই আর আমাদের নাম্বারে কল তো দিস না। তো মা যখন আমি দেখতে পাচ্ছি মাকে কল দিলে আমার আব্বা এবং আমার ছোটো বোন আমার মায়ের উপরে অত্যাচার করে, এই জন্য আমি আমার ওই দুঃখী মাটাকে কষ্ট দিতে চাই না। উনি তো ছোটোবেলা থেকে আমাকে লালন পালন করে আজকে এত বড় বানাইছে, তা আমি আর ওনাকে কষ্ট দিতে চাই না, উনি ওনার মতো করে থাকুক। এরপর থেকে আমি দুবাইতে থাকি। অ্যান্ড দুবাইতে থাকতে আমি প্রায় দুবাইতে 2.5 বছরের মতো থাকি। অ্যান্ড 2.5 বছরে দুবাইয়ের রাস্তাঘাট, ঘর বাড়ি, তারপর থেকে শুরু করে আমি মোটামুটি অনেক ভালো টাকার মালিক হয়ে যাই। তখন আমার বন্ধু ইব্রাহিম আমার বলতেছে যে তোর একটা কথা বলি বন্ধু, তুই মন খারাপ করিস না, তুই আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোন। আমি বলি যে হ্যাঁ বল। ও আমার বলে যে আমাদের বাংলাদেশে একটা ভালো স্ট্রং লোক দরকার। আমি বললাম যে বাংলাদেশে একটা ভালো স্ট্রং লোক কেন দরকার? ও আমাকে বলে যে কারণ হচ্ছে ধর বাংলাদেশ থেকে আমরা যেই লোকগুলোকে আনি, ওদেরকে মেডিকেল করানো, তারপরে ওদের তক্ততালিশ নেওয়ার জন্য ওরকম একটা লোক বাংলাদেশের দরকার, আমাদের একটা বাংলাদেশে অফিস দরকার। তো আমি তারা বলি যে ঠিক আছে, বাংলাদেশে অফিস দরকার হলে বাংলাদেশে একটা অফিস করবো। পরে বলে আমরা তো আসলে অফিস করে বাইরে লোক দিয়ে অফিস চালাইতে পারবো না, আমাদের নিজেদেরকে থাকতে হবে। তখন আমাকে বলে যে তুই বাংলাদেশে চলে যা। আমি তখন ওরা বলতেছি বন্ধু দেখ আমি বাংলাদেশে যাইতে পারবো না, আমি তোকে এই কথাটা বারবার বলছি, বাংলাদেশে যদি থাকতে পারতাম তাহলে কিন্তু আমি বাংলাদেশে একটা ভালো চাকরি কিন্তু আমি পাইতাম, আমি কিন্তু ইন্টার পাস করছিলাম, আমার সার্টিফিকেট আছে। তো আমি বাংলাদেশে আমার পরিবারের কাছ থেকে যেহেতু আলাদা, আমি বাংলাদেশে থাকতে চাই না, আমি কিন্তু যার জন্য তোর কাছে চলে আসছি। তখনও আমাকে বলতেছে তাহলে আমি চলে যাব। আমি বলি তুই যদি মনে করিস তুই চলে যাবি তাহলে তুই চলে যা, কিন্তু বন্ধু প্লিজ আমাকে দেশে যেতে বলিস না।
এটা বলার পর রাতের বেলায় ওর বাবা যখন আসে, ওর বাবা কিন্তু গোল্ডের ব্যবসা করে, মানে স্বর্ণের দোকান আছে ওনার। তখন ওর বাবার সাথে বসে আমি সব বসার পরে পারিবারিক মানে ওরা কথা বলে ইব্রাহিম বলতেছে যে বাবা আমাদের তো বাংলাদেশে একটা অফিস করতে হবে, কারণ ট্রাভেল চালানোর জন্য বাংলাদেশে একটা অফিস দরকার। তো এই জন্য ওর বাবা ওরা বলতেছে যে ঠিক আছে তাহলে তোমরা দুজনে একজনে বাংলাদেশে চলে যাও। আমি তখন ওর বাবার মুখের উপরে বলে দিতেছি তাহলে ইব্রাহিম বাংলাদেশে চলে যাক। ওর বাবা তখন বলতেছে যে ঠিক আছে ইব্রাহিম যদি বাংলাদেশে চলে যায় তাহলে ইব্রাহিম বাংলাদেশে চলে যাক, অ্যান্ড তুমি এদিকের কাজগুলো একটু ভালো করে বুঝে নাও। এরপরে 1 মাসের মতো ইব্রাহিম আমাকে দুবাই মানে যত কাজ আছে বা ভিসার যত কাজ আছে, ইমিগ্রেশনের যত কাজ আছে, কীভাবে ভিসা লাগাইতে হয়, কীভাবে ট্যুরিস্ট আসার পরে কোম্পানি ধরতে হয়, কোম্পানির মাধ্যমে ভিসা লাগাইতে হয়। অ্যান্ড তখন কিন্তু ও মানে ওইখান থেকে বিভিন্ন কাজের মেয়ে মানে দুবাই থেকে বিভিন্ন কাজের মেয়ে হচ্ছে মানে বিভিন্ন, যেমন দুবাইয়ের পার্শ্ববর্তী দেশ ছিল উমানে কাজের মেয়ে দিত, এরকম বিভিন্ন দেশেও দুবাই থেকে মানে বিভিন্ন দেশে ভিজিটে পাঠাইতো, মানে কাজের মেয়েগুলোকে বাংলাদেশ থেকে ভিজিটে হচ্ছে দুবাইতে আনতো, অ্যান্ড দুবাই থেকে ভিজিটে অন্য দেশে পাঠাইতো, এভাবে হচ্ছে ও মানে ব্যবসা বাণিজ্য করতো। তো ও তখন বাংলাদেশে চলে যায়, আমি তখন দুবাইতে থাকি। অ্যান্ড বেশ কিছুদিন যাওয়ার পরে আসলে দুবাইয়ের ব্যবসাটা কিন্তু অত সহজ না। আমার বন্ধু ইব্রাহিম যেভাবে ব্যবসাটাকে অনেক ভালো করে উঠাইছে, আমি আসলে ওভাবে উঠাইতে পারতেছি না। আমি মানে চেষ্টা করি বাট আমার ওভাবে হয় না। আমি অ্যারাবিক লোকদের সাথে ভালো কমফোর্ট ফিল করে কথা বলতে পারি না। যেতে যেতে ব্যবসাটা একটু ডাউন হয়ে যায়। বাংলাদেশ থেকে ইব্রাহিম ঠিকই লোক পাঠায়, কিন্তু এখান থেকে আমি লোকগুলোকে ঠিকমতো সাপ্লাই দিতে পারি না। এরপর দুবাই আমাকে ইব্রাহিম তখন আবারও দুবাইতে আসা আমার বলতেছে যে তোর দ্বারাই হবে না, তুই একটা কাজ কর, তুই আসলে বাংলাদেশে চলে যা। আমি তখন তারা বলি যে বন্ধু বাংলাদেশে গেলে তো আমি মরে যাও, আমার তো বাংলাদেশে যাইতে ইচ্ছে করতেছে না। ও আমাকে বলে যে বাংলাদেশে গিয়ে তুই তোর পরিবারের কাছে যাওয়ার তো দরকার নাই, তুই আমার মায়ের সাথেও কথা বলার দরকার নাই, তুই ঢাকাতে একটা ফ্ল্যাট ভাড়া করে তুই থাকবি, অফিস করবি, ফ্ল্যাটে থাকবি, তাহলে তোর কোনো ঝামেলা নাই। আমি ওর বলতেছি বাংলাদেশের আবহাওয়াটা আমার কাছে জানি কেমন লাগে, কিন্তু আমাকে বলতেছে দেখ বন্ধু এছাড়া কোনো উপায় নেই, কারণ এটা ছেলে খেলা না, দুষ্টামি না, তুই যেতে হবে। তখন আমাকে একটু প্রেশার দেওয়ার পর আমি তখন আবারও প্রায় তখন 3.5 বছর পরে আমি তখন দুবাই থেকে আবার বাংলাদেশে আসি। বাংলাদেশে আসার পর যেভাবে শিখাইতে আমি ওর মায়ের কাছেও যাই না, আমার আব্বা আম্মার সাথে বা আমার ছোটো বোনের সাথে কোনো যোগাযোগ করি না। অ্যান্ড একটা পর্যায়ে তখন আমি একটা ফ্ল্যাট ভাড়া করে ওইখানে থেকে অফিসটা চালাই। অফিসটা কিন্তু ইব্রাহিমে বানাই দেওয়া যায়, সব কিছুই করে। তো ব্যবসা বাণিজ্য করতেছি আলহামদুলিল্লাহ, সব ভালো। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মেয়েরা আসে, আমি তখন মেয়েদের কাগজপত্র সব কিছু ঠিকঠাক করে এভাবে ওদেরকে দুবাই পাঠাই দিই। দুবাই পাঠানোর পরে ইব্রাহিম কী করে তখন ওদেরকে বিভিন্ন দেশে পাঠায়, ওদেরকে কাজ দেয়, মানে সম্পূর্ণ কাজটা ইব্রাহিমে করে। আমার কিন্তু অত কোনো প্রেশার নাই। আমি শুধু মেয়েগুলোকে বাংলাদেশ থেকে ভিসা প্রসেস করে, শুধু মেয়ে না ছেলে মেয়ে শুধু প্রসেস করে পাঠাই। আবার শুধু তা না, আবার অনেক বড় বড় মানুষ আছে যারা ভিজিটের জন্য যায়, ভ্রমণে যায়, অনেক পয়সাওয়ালা মানুষ, তাদেরকে ভ্রমণের জন্য প্রসেস করি। এভাবে আমি প্রায় 1.5 বছরের মতো বাংলাদেশে থাকি। অ্যান্ড 1.5 বছরের মতো বাংলাদেশে থাকার পর 1.5 বছর পরে একদিন হচ্ছে আমি কী করি, আমাদের মিরপুরের দিকে মানে মিরপুরের এখানে স্টেডিয়াম আছে, স্টেডিয়ামের এখানে আমি মাঝে মাঝে যে মানে খেলাধুলা করতাম, ভালো লাগতো। তো একদিন স্টেডিয়ামের ওখানে খেলাধুলা করতেছি, অফিস থেকে হচ্ছে আমাদের অফিসে 2টা মেয়ে ছিল যারা আমার অবর্তমানে অফিস চালাইতো। ওইখান থেকে এটা আমাকে বলতেছে যে ভাইয়া, রূপক ভাইয়া আপনার কাছে একটা লোক আসছে। আমি বলি কোন ধরনের লোক? পর বলতেছে মানে আপনার সাথে দেখা করতে আসছে, মনে হয় উনি কোনো ভিসাতে মনে হয় দুবাইতে যাবে, এটা বলে। আমি তখন বলি আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। তো আমি মিরপুর থেকে তখন দৌড়ে অফিসে আসি। অ্যান্ড অফিসে আসার পরে আমি অফিসে ঢোকার সাথে সাথে 2টা লোক 2 দিক থেকে আসে। 2টা লোক 2 দিক থেকে এসে মানে আমি দেখি ভাই সবই সাদা পোশাক পরা লোকগুলো থাকে, সবাই এসে আমাকে আমার হাতে হ্যান্ডকাপ পরাই দেয়। হ্যান্ডকাপ পরে দেওয়ার পর আমি বুঝতে পারতেছিলাম না যে মানে আমি তখন জিজ্ঞেস করতেছি যে আমার অন্যায় অপরাধ আপনার কারা? পরে বলতেছে যে আমরা ডিবিতে চাকরি করি, আমরা ডিবির লোক। আমি তখন বলতেছি যে আপনারা ডিবির লোক ভালো কথা, কিন্তু আমার হাতে হ্যান্ডকাপ কেন পরাইছেন, আমার অপরাধ কি? পরে বলতেছে তোর অনেক বড় অপরাধ, তুই একজন অনেক বড় আদম ব্যবসায়িক আর তুই নারী পাচার করিস। আমি বললাম যে আরে আমি নারী পাচার করতে যাব কেন? কোনো কথা না বুঝে ওরা আমাকে তখন থানাতে নিয়ে যায়। থানাতে নিয়ে যাওয়ার পরে আমার একটা উকিল ধরা হয়। আমার আরেকটা পরিচিত লোক থাকে ঢাকাতে, উনি একটা উকিল ধরাই দেয়। অ্যান্ড ওই উকিলের মাধ্যমে যখন আমি মানে ইন ডিটেলসটা জানতে পারি ব্যাপারটা ছিল এরকম যে আমি বাংলাদেশ থেকে যেই লোকগুলোকে দুবাইতে পাঠাই, মানে যে মেয়েগুলোকে দুবাইতে পাঠাই, অ্যান্ড ওই মেয়েগুলোকে হচ্ছে আমার বন্ধু ইব্রাহিম প্রথম দিকে কিন্তু ও দুবাইতে বা বিভিন্ন দেশে কাজে পাঠাইতো, মানে কাজে দিত। অ্যান্ড ও যখন বাংলাদেশ থেকে আবারও দুবাইতে যায় আর আমি যখন দুবাই থেকে বাংলাদেশে আসি, তখন থেকে ও আর কী করে মেয়েগুলোকে আর কোনো মানে বাসায় পাঠায় না, ওর মেয়েগুলো দিয়ে ও অবৈধ কাজ করায়।
মানে ওইখানে ও বিভিন্ন মদের বার আছে বা অনেক খারাপ খারাপ জায়গা আছে, ওইখানে মেয়ে সাপ্লাই করে, মানে মেয়েগুলোকে ওভাবে সাপ্লাই দেয়। অ্যান্ড এইটার সম্পূর্ণ দায়ভারটা হচ্ছে আমার উপরে। তখন কি করে পত্রিকায় আমার ছবি চাপানো হয়, সালটা ছিল 2017-র দিকে। পত্রিকায় তখন ছবি চাপানো হয়, আমি একজন মানে নারী পাচারকারী হিসাবে মোটামুটি পত্রিকার মানে বাংলাদেশের সব পত্রিকার হেডলাইনে আমার ছবি চলে আসে। তখন এই পত্রিকাটা আমার বাবার কাছেও যায়। আমার বাবার কাছে যাওয়ার পর আমার আব্বা তখন আমার আম্মাকে দেখায়, অ্যান্ড আমার আম্মা আমার সাথে থানাতে দেখা করতে আসে, জেলে দেখা করতে আসার পর আমি আমার মাকে বলি যে মাকে কান্নাকাটি করে বলি যে মা দেখো, আমার আসলে এই ব্যাপারগুলোতে আমি কোনোভাবেই জড়িত ছিলাম না। আমি মাকে বলি, মা আমাকে বলে তোর বাবা যা বলছে সবই সত্য, তোর বোন যা বলছে সবই সত্য, এই তো তার হাতে নাতে প্রমাণ পেয়ে গেলাম। আমি তখন আমার মাকেও বুঝাইতে পারি না, আমার মা তখন আমাকে ভুলবে যে ওখান থেকে চলে যায়। 1.5 বছরের মতো ঢাকা কেন্দ্রীয় কারাগারে আমি থাকি। 1.5 বছর পরে আমার বন্ধু ইব্রাহিম দুবাই থেকে এসে ও আমাকে থানা থেকে আমাকে বের করে। অনেক টাকা পয়সা লাগে, প্রায় 12-14 লাখ টাকার মতো লাগে। ওই টাকা দিয়েও আমাকে বের করে আনার পরে আমি তার বলতেছিলাম যে বন্ধু, তুই আমার জীবনটাকে এইভাবে নষ্ট করে দিলি, আমি তোকে এত বিশ্বাস করলাম, এই তুই আমাকে বিশ্বাসের প্রতিদান দিলি। ও আমাকে বলতেছে যে এটা একটা অ্যাক্সিডেন্ট, যা হবার তা ভুলে যা। বললাম যে 1.5 বছর আমি জেলের ঘাড়ি টানছি। তো আমাকে বলে আচ্ছা ঠিক আছে, তুই টেনশন করিস না, এখন সব কিছু ঠিক হয়ে যাবে। আমি বলি কোনো কিছুই ঠিক হবে না। আমি তখন আমি আর দুবাইতে যাই না। আমাকে দুবাইতে যাওয়ার জন্য বলে আমি দুবাইতে যাই না। দুবাইতে না যাওয়ার পরে আমি তখন বাংলাদেশে থাকি। আমি একটা কোম্পানিতে একটা চাকরি নিয়ে আনি। ও আমাকে প্রচুর বোঝায়, টাকা পয়সা দিয়ে হেল্প করে, আমাকে বলে তুই দুবাইতে চলে আয়। আমি এই ব্যবসাটা ছেড়ে দিয়েছি, এখন আর আমি এই ধরনের কোনো ট্রাভেলটাই বন্ধ করে দিয়েছি। এখন আমি আমার বাবার স্বর্ণের দোকানে বসি, অ্যান্ড তোকে আমি আমার আব্বার স্বর্ণের দোকানে বসাবো, তুই চলে আয়। আমি তখন বলছি যে না রে বন্ধু, আমি আর যাবো না, আমার মনটা ভেঙে গেছে। তখন আমি একটা অফিসে চাকরি করি, একটা মাল্টিপারপাস কোম্পানিতে চাকরি করি, ভালো টাকায় বেতন প্রায় 30,000 টাকা মতো বেতন পাই। তো চাকরি করতে করতে ওইখানে একটা মেয়ে আছে, মেয়েটার নাম হচ্ছে নার্গিস নামের একটা মেয়ে আছে, যার বাড়ি হচ্ছে রাজশাহীতে নার্গিস নামের একটা মেয়ের সাথে আমার একটা সম্পর্ক হয়। সম্পর্ক হওয়ার পরে খুব ক্লোজ একটা সম্পর্ক হয়, মোটামুটি ভালো সম্পর্ক হয়। অ্যান্ড সম্পর্ক হওয়ার পরে নার্গিসকে আমার যে বস ছিল, আমার অফিসের বস কিন্তু পছন্দ করতো। যখন বস জানতে পারছে যে নার্গিসের সাথে আমার একটা সম্পর্ক চলতেছে, তখন বস কী করে, নার্গিসকে চাকরি থেকে বরখাস্ত করে দেয়। তো বরখাস্ত করে দেওয়ার পরে তখন আমার খুবই খারাপ লাগে। নার্গিস তখন চাকরি করে না, ও তখন চাকরি খুঁজতে থাকে। ও আসলে একটু মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে ছিল। তো আমার তখন ওর সাথে রিলেশনটা এতটা ডিপ হয়ে যায়, খুব ভালো একটা রিলেশন হয়ে যায়। আমাদের দুজনের মাঝে প্রেমের খুব গভীর একটা সম্পর্ক হয়। তোর যখন চাকরিটা চলে যায়, আমি তাকে বলি যে আমার কারণেই তো তোমার চাকরিটা চলে গেল, তুমি যদি চাও আমি তোমাকে বিয়ে করতে পারি, আর বিয়ে করার পর তুই আমার ঘরে থাকবা, আমি চাকরি করবো, তোমাকে আর চাকরি করতে হবে না। তখন ওকে বিয়ের প্রস্তাব দেওয়ার পর ও মোটামুটি রাজি হয়। রাজি হওয়ার পর ওর পরিবারের ঠিকানা আমাকে দেয়। ওর পরিবার থেকে আমাকে আমার সম্বন্ধে জানতে চাওয়া হয়। আমি তাদেরকে একটা কথাই বলি যে দেখেন, আমি ইতিমখানায় বড় হয়েছি, আমার কোনো বাবা নাই মা নাই, আমার পাসপোর্ট, আমার একটা পাসপোর্ট আছে, এটা আমার ঠিকানা। এখন এই পাসপোর্ট অনুসারে যদি আপনার মেয়েকে বিয়ে দেন তাহলে দিতে পারেন, আর এটার মধ্যে শুধু আমি আছে, আমার আর কেউ নাই। তখন ওরা যখন আমাকে একটু বলে যে না এটা হতে পারে না, তোমার অন্তত তোমার তো পরিবারের কেউ একজন লাগবে, এভাবে হুট করে আমার মেয়েটাকে আমি তোমার কাছে তুলে দিতে পারি না। তখন আমি করি কি যে ইব্রাহিমের মায়ের কাছে যাই, কারণ ইব্রাহিমের মাকে তো আমি মা ডাকছিলাম। ওনাকে গিয়ে আমি সকল ব্যাপারগুলো বলি যে এই ঘটনা, আমি একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছিলাম, এখন তো পরিবার ছাড়া আমার কাছে বিয়ে দেয় না। তখন ইব্রাহিমের মা বলতেছে আচ্ছা ঠিক আছে বাবা, টেনশন করো না। তখন ইব্রাহিমের মা নিজে সাক্ষী থাইকা নিজের তত্ত্বাবধানে সব কিছু করে আমাকে ওই নার্গিস মেয়েটার সাথে আমার বিয়ের কাজটা কমপ্লিট করার পরে তখন ইব্রাহিমের মামাকে বলতেছে যে তুমি একটা কাজ করো, আমাদের বাসায় থাকো তোমার বউরি নিয়ে। আমি তখন বলি যে না, আমি তো চাকরি করি, ভালো টাকা মাশাআল্লাহ বেতন পাই, আমি আমার বউকে নিয়ে বাইরে থাকতে পারবো। তখন আমি কী করি, বাইরে একটা বাসা ভাড়া করি, আমি আমার বউকে নিয়ে থাকি, আর মাস শেষে খুব ভালো টাকা বেতন পাই। সে টাকা দিয়ে আমাদের সংসারটা একটু একটু করে সামনের দিকে যাচ্ছে। অ্যান্ড কিছুদিন পরে হঠাৎ করে আমার অফিসের বস যখন জানতে পারে যে আমি নার্গিসকে বিয়ে করছি, এটা উনি যখন জানতে পারে তখন আমাকে একদিন জিজ্ঞেস করার পর আমি নাকি স্ট্রেট বলি যে হ্যাঁ আমি নার্গিসকে বিয়ে করছি, ও আমার বউ। এটা বলার পর উনি আমার উপরে কেমন যেন একটু খেপে যায় বলতে আমাকে আর আগের মতো করে ওই রকম করে না। অ্যান্ড একটার পর একটা আমার ফলস ধরতে থাকি, যেহেতু আমার এটা একটা প্রাইভেট চাকরি ছিল, এটা কোনো গভর্নমেন্ট চাকরি ছিল না। একটা পর্যন্ত আমাকে কী করে ঢাকা থেকে ট্রান্সফার করে দেয় একদম সরাসরি রংপুরে। আমাকে বলে যে তুমি রংপুরে অফিস করবা। তা আমার পক্ষে আসলে রংপুরে গিয়ে অফিস করা কোনোভাবেই সম্ভব না। আর এরই মাঝে আরেকটা ব্যাপার বলে রাখি, এরই মাঝে কিন্তু আমার বউ কিন্তু তখন মোটামুটি একটু সংসার সামলাচ্ছে, অ্যান্ড ও একটু উইক টাইপের হয়ে যায়। উইক বলতে
ও কিন্তু একটু মোটা ছিল, একটু বেশি মোটা ছিল, ও অতটা কাজ টাজ করতে পারতো না, একটু মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়, কিন্তু প্রচণ্ড রকম সুন্দর একটা মানুষ ছিল। তো এখনও আমাকে যখন রংপুরে পাঠাতে আমি ওরা বলি যে চলো আমরা রংপুরে চলে যাই, আমার বউকে বলি, বাট আমার বউ বলতেছে রংপুর গেলেও তুমি শান্তি পাবা না। আমি বলি কেন শান্তি পাবো না? আমার বউ আমাকে বলে যে রংপুর গেলেও তোমার মালিক কিন্তু তোমাকে প্রচুর পরিমাণ জ্বালাবে। আমি বলি কেন জ্বালাবে? আমার বলে যে উনি যেহেতু আমার সাথে সম্পর্ক করতে চাইছে, আমার সাথে করতে পারে না, এখন যেহেতু তুমি ওনার খাবারে হাত দিছো, মানে উনি যাকে ভালোবাসতে চেয়েছিল তুমি তাকে বিয়ে করে ফেলছো, তার মানে তুমি ওর কাছে শত্রু হয়ে গেছো। এখন আর তুমি রংপুর যাও আর দিনাজপুর যাও আর নর্থ বেঙ্গল যাও, যেখানেই যাও উনি তোমাকে এভাবে জ্বালাবে। আমি বললাম যে তাহলে কী করবো? আমার বউ আমাকে বলে এর চেয়ে বেটার হয় তুমি চাকরিটা ছেড়ে দাও। আমি তখন তারে বলি যে চাকরি ছেড়ে আমি কী করবো বা কোথায় যাবো? আমাকে বলে চাকরিটা ছেড়ে দাও, ছেড়ে দিলে একটা না একটা ব্যবস্থা হবে। অ্যান্ড আমি তখন বলি যে ঠিক আছে চাকরি ছেড়ে দেবো, আরও কয়েকটা দিন করি। অ্যান্ড উনি তো আমাকে বলছে যে নেক্সট মান্থ আমাকে পাঠাবে, এই মাস কাজটা করে এই মাসের বেতনটা নিয়ে নেই, এরপরে না হয় আমি সামনের মাসে 1 তারিখে চাকরি ছেড়ে দিব। তো এটা বলার পরে এইভাবে 2 দিন পরে আমার বউ আমাকে বলতেছে ঘরের মধ্যে যে আমি হচ্ছে ইব্রাহিম ভাইয়ের সাথে কথা বলছি, তুমি আবার দুবাইতে চলে যাও। আমি তখন আমার বউরে বলতেছি যে তুমি কি আমার স্টোরি জানো না? আমার বউ কিন্তু আমার স্টোরি সব কিছু জানে, ও কিন্তু আমার পত্রিকায় ছবি আসছে বা আমি স্মাগলার সব কিছু জানে। তখন আমার বউ আমাকে বলতেছে আমি ইব্রাহিম ভাইয়ের মায়ের সাথে কথা বলেছি, উনি যেটা করেছে এটা আসলে উনি করে নাই, এটা ওনাকে দিয়ে একটা দুবাইয়ের লোক করাইছে, এটা ওনার দোষ ছিল না। আমি বললাম তুমি যত কথাই বলো যে দুবাই লোকে করায়, এটা কিন্তু ইব্রাহিম জানতো। অ্যান্ড ইব্রাহিম কিন্তু জানতো যে যেহেতু মেয়েগুলোকে আমি বাংলাদেশ থেকে পাঠাই অ্যান্ড সেখানে কিন্তু প্রেশারটা আমার উপরে আসবে। তখন আমার বউ আমাকে বলতেছে আচ্ছা যাও, আবার তা তো হয়ে গেছে, এখন এই ব্যাপার নিয়ে কথাবার্তা বলে তো কোনো লাভ নাই, এটাকে ভুলে যাও, স্কিপ করেন, তুমি দুবাইতে যাও। এখন দুবাইতে গেলে তুমি ইব্রাহিম ভাইয়ের বাবার স্বর্ণের দোকানে চাকরি করতে পারবা, অ্যান্ড ওখানে প্রায় তুমি 1-1.5 লাখ টাকার মতো বেতন পাবা, এখানে তুমি বাংলাদেশে থেকে কিছুই করতে পারবা না। আমার বউটা তখন আমাকে বুঝে, আমি তখন তারা বলি যে না মানে তাকে যতই আমি কিছু বুঝে, ও আমাকে একটা পর্যায়ে বলতেছে তুমি জানো আজকে না আমাদের সংসারটা এইভাবে চলতেছে, একটা পর্যায়ে আমার বাবু হবে, অ্যান্ড আমার বাবু হবে তখন আমার বাবুকে দেখাশোনা কে করবে? তাকে দেখাশোনা করবে, তাকে পড়াশোনা করাতে হবে, তখন তো এই বেতনে বা এই চাকরিতে চলতে পারবা না। তো একটা পর্যায়ে আমি তখন ইব্রাহিমের মায়ের সাথে কথা বলি, তখন ইব্রাহিমের মা আমাকে সেম কথাই বলে যে তুমি ঠিক আছে দুবাইতেই চলে যাও। আমি তখন বলি যে তাহলে আমার বউ কার কাছে থাকবে? আমার বউ তো এখানে, আমার তো কোনো বাবা মা কেউ নেই। তখন উনি বলে যে তোমার বউ আমার বাসায় থাকবে, তোমার বউ, আমি তোমার মা না? তোমার মা না? আমি বলি যে হ্যাঁ আপনি আমার মা। তো বলেছে আমি যদি তোমার মা হই তাহলে তোমার বউ আমার ঘরে থাকবে, আমার ছেলের বউ কোথায় থাকবে? এটা বলার পর যথারীতি আমি আমার বউকে ইব্রাহিমের মায়ের কাছে দিয়ে তখন আমি ইব্রাহিমের সাথে কথাবার্তা বলে, অ্যান্ড ইব্রাহিম তখন আমার জন্য আবারও ভিসা ঠিক করে, অ্যান্ড আমি তখন আবারও দুবাইতে যাই। অ্যান্ড দুবাইতে যাওয়ার পরে তখন দেখি যে হ্যাঁ ইব্রাহিমের কথা ঠিক আছে, ওদের ওই ট্রাভেলগুলো নাই, ট্রাভেলের ব্যবসা, মেন পাওয়ার ব্যবসা এগুলো সব কিছু ছেড়ে দিয়েছে। এখন তারা কমপ্লিটলি হচ্ছে একটা ইয়েতে চাকরি করে, মানে ওর একটা মানে ওর বাবার যে স্বর্ণের দোকান আছে স্বর্ণের দোকানে চাকরি করে। তো আমি ওখানে চাকরি করতেছি, আমিও চাকরি করি মোটামুটি এভাবে প্রায় আরও 8-9 মাসের মতো কাটে। অ্যান্ড 8-9 মাস পরে একটা পর্যায়ে আলহামদুলিল্লাহ আমি শুনতে পাই যে আমার বউ হচ্ছে নার্গিস মা হতে যাচ্ছে। আমার জীবনে একটা অন্যরকম সুখ আসে। আমি সেদিন আমার ওই হিন্দু মাটাকে ফোন করি, আমার হিন্দু মাকে ফোন করি, আমি তখন আমার মাকে বলি যে মা এই ঘটনা। তখন আমার মা মানে আমার সাথে কথা বলে, বাট ওরকম না যে একটা মানে টান ভালোবাসা, এমনি ফোন দিলে ভালো আছিস, ভালো আছি, কী করতেছিস, ওইরকম কথাবার্তা বলে, কোনো রকমের নাই, কোনো রকমের সম্পর্ক নাই, ওরকম কোনো কিছু নাই। তো যাই হোক, এরপরে একটা পর্যায়ে আমি তখন আমার মাকে বলতেছি যে মা আমার বউর ঘরে বাচ্চা হবে, তুমি যদি আমার বউটাকে একটু দেখে আসতো আমার খুব ভালো লাগতো। আমার মা তখন ওই সব কথার একটাই কথা, আমার বাবাকে ভয় পায়। আর আরেকটা ব্যাপার বলে রেখে, আমার যে ছোটো বোনটা ছিল এর মধ্যে আমার ছোটো বোনটার বিয়ে হয়ে গেছে, একটা হিন্দু ছেলের সাথে বিয়ে হয়েছে, এখন মোটামুটি ও ভালো আছে। তো আমার মা বলে যে ঠিক আছে তুই বাংলাদেশে আসলে তোর বউকে নিয়ে আসিস, আমি তোর বউকে মানে দোয়া করে দিব। তো এইভাবে যেতে যেতে আলহামদুলিল্লাহ আমার একটা ছেলে সন্তান হয়। আমার ছেলে সন্তানটা দুনিয়াতে আসার পরে আমি তখন দুবাই থেকে বাংলাদেশে আসি, মানে আমার বাবুটা হওয়ার 3 দিন আগে আমি দুবাই থেকে বাংলাদেশে চলে আসি। যাই হোক, আমার ছেলেটা হসপিটালে অনেক সুস্থ সবলভাবে হওয়ার পরে আমি আমার মাকে মানে আমার ওই হিন্দু মাটাকে আমি খবর দেওয়ার পরে বাইরে বাচ্চা হওয়ার মেবি 2-3 দিন পরে আমি তখন আমার বাচ্চাটাকে নিয়ে একদম প্লাস্টিকের মানে গামছা মুড়িয়ে বাইরে নিয়ে আমার মাকে দেখেন। আমার মা কিন্তু আবার ওদের ঘরে ঢুকে না, মুসলমানদের ঘরে ঢুকে না। তো আমার মা আমার বাচ্চাটার জন্য দোয়া করে, কপালে চুমা দেয়, এবং আমার মা আমার ছেলেটার জন্য একটা স্বর্ণের সিন পর্যন্ত বানায় আনে, আইন আমার ছেলেটাকে দেওয়ার পরে তখন আমি আমার বউ নিয়ে বাংলাদেশে ভালোই আছি। তো আমার বন্ধু আমার বলতে আছে তুই একটা কাজ কর, তুই আবার দুবাইতে চলে আয়, আমাকে দুবাইতে যাওয়ার জন্য বল। আমি বলি যে না আমি যাবো না, আমার বউটারে নিয়ে আমি যাবো, যদি পারিস আমার বউরে শোনে নেওয়ার ব্যবস্থা কর। তো আমাকে বলে তুই আয়, আসার পর তোর বউরে আনার ব্যবস্থা হবে। তো আমি প্রায় 3 মাসের মতো বাংলাদেশে থাকার পর আমি তখন আবার দুবাইতে আসি। দুবাইতে আসার পর আমার বন্ধু তখন মানে অনেক কাগজপত্র ঠিকঠাক করে আমার বউকে আর আমার বাচ্চাকে আমি তখন প্রায় 8 থেকে 9 মাস পরে দুবাইতে নিয়ে আসি। আলহামদুলিল্লাহ দুবাইতে খুব ভালোই যাচ্ছে আমাদের দিনগুলো, আমাদের কোনো প্রবলেম হচ্ছে না, মানে ও আমাকে বুঝে আমিও তাকে বুঝি, আমাদের দিনকালগুলো ভালো হচ্ছে না। আমাদের ছেলেটা আস্তে আস্তে করে
একটু একটু করে বড় হচ্ছে, ওকে আমি স্কুলে ভর্তি করাইছি, দুবাইয়ের একটি স্কুল, অনেক ভালো আছে, সুখী পরিবার, মোটামুটি সব কিছু চলতেছে। বাট এরই মাঝে নতুন করে একটা প্রবলেম দেখা দেয়। নতুন করে একটা প্রবলেম দেখা দেয় বলতে, আমার বউ সবসময় পিঠ ব্যথা বলে কান্না করে, মানে ও ঘুমাইতে পারে না, পিঠের ব্যথাটা বলে কান্না করে। তো আমি বলি যে গ্যাস্ট্রিকের ব্যথা, গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়াই, বাট কোনোভাবে ভালো হয় না। প্রায় 1 মাসের মতো এভাবে চলে যাওয়ার পর আমার বন্ধু ইব্রাহিম একদিন আমার সাথে গরম হয়ে যায়। ও আমাকে বলে যে তুই ওরা ভালো একটা ডাক্তারের কাছে নিয়ে যা, ডাক্তার দেখা। তখন আমি কী করি, আমি ফার্স্ট ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই দুবাইতে। অ্যান্ড ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার আমাকে বলে যে ওর নাকি ক্যান্সার হয়েছে, এবং আমাকে বলে যে ক্যান্সারটা অনেক মারাত্মক, মেয়েটাকে আসলে মানে খুবই মারাত্মক ক্যান্সার, এখন এটাতে আসলে ট্রিটমেন্ট করার জন্য অনেক ব্যয়বহুল ট্রিটমেন্ট। তো আমি তাকে বলি যে ব্যয়বহুল ট্রিটমেন্ট হোক, যেটাই হোক, কোনো সমস্যা নাই, আমারই তো বউ, তাই না? তো আমি আমি কোনো সমস্যা না, আমাকে ট্রিটমেন্ট করতে থাকি। অ্যান্ড ট্রিটমেন্ট করতে করতে এমন অবস্থা হয় যে মাঝে মাঝে যখন ওই রোগটা চলে আসে, একটা ভয়াবহ রোগ 2 বছর ধরে বাংলাদেশে পৃথিবীতে ছিল, ওই রোগটা আসার পর ওর অবস্থাটা তখন এতটা খারাপ হয়ে যায় যে তখন তো হসপিটালে প্রচুর পরিমাণ রোগী, কোভিডের রোগী, ওখানে হচ্ছে অন্য কোনো রকমের নাই। তখন আমার অবস্থাটা এরকম হয়ে যায়, আমার বউর অবস্থা, যে ওরে আমি কোথাও নিতে পারি না, মানে কোনো হসপিটালে নেওয়া যায় না, ডাক্তার ওকে খুব ভালোভাবে দেখে না, মানে আমি একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যাই যে আমি ওকে আসলে কোথায় নিয়ে যাব, কোথায় নিলে আমি চিকিৎসা করতে পারবো। তখন আসলে খুবই কষ্ট করে আমার বন্ধু ম্যান পাওয়ার মাধ্যমে অনেক কষ্ট করে দুবাই থেকে আমার বউকে, ওই রোগের সময় আমি আমার বউকে হচ্ছে দুবাই থেকে সিঙ্গাপুরে নিয়ে যাই। সিঙ্গাপুরে নিয়ে গিয়ে সিঙ্গাপুরে প্রায় ও 2.5 মাসের মতো থাকে। আমার যত রকমের টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স ছিল, মোটামুটি সব কিছুই শেষ হয়ে যায়। অ্যান্ড আমার বন্ধু আমাকে প্রচুর পরিমাণে হেল্প করে, অ্যান্ড সিঙ্গাপুরে আমাকে ট্রিটমেন্ট করে। বাট ওর মানে ক্যান্সারটা এত মারাত্মকভাবে আকার ধারণ করে যে এটা আসলে কোনোভাবে অপারেশন করায়, অনেক কিছুই করায়, বাট কোনো কাজ হয় না। সিঙ্গাপুর থেকে আমি তখন আবার দুবাই নিয়ে আসি। অ্যান্ড দুবাই আসার পর আমার বউর অবস্থা এখন এতটাই খারাপ, এমনভাবে শুকিয়ে গেছে, ওর দিকে তাকালে নর্মালি কোনো মানুষের ভয় লেগে যাবে, একেবারে দেখতে অনেকটা কঙ্কালের মতো হয়ে গেছে, খুবই খারাপ চেহারা হয়ে গেছে। আমি বুঝতে পারতেছিলাম না যে আমি কি করব। আজকে প্রায় 1.5 বছরের মতো আমি এই প্রবলেমটা সাফার করতেছি। 1.5 বছর আমি আর বাংলাদেশেও যাইনি। আমার বউকে আমি এরই মাঝে আরেকবার সিঙ্গাপুরে নিয়ে গেছিলাম, অ্যান্ড সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আনছি। অ্যান্ড আমি আর কাছে মনে হয়েছে আমি ওকে বাঁচাইতে পারবো না, অ্যান্ড যে কোনো সময় ও মারা যেতে পারে। এই পৃথিবীতে যদি 2টা মানুষের কথা আমি বলবো, প্রথমত আমার মা, অ্যান্ড সেকেন্ডলিতে আমার এই বউ। আমার বউ আমাকে প্রচুর পরিমাণ সাপোর্ট করেছে, সাংসারিক জীবন আমাকে অনেক বেশি ভালোবেসেছে। হয়তো ওর ভালোবাসার সমস্ত কথাগুলো আমি এখানে লিখতে পারিনি আপন ভাই, ও যে আমাকে কত পরিমাণ ভালোবাসে এটা হয়তো আমি লিখতে পারিনি, কিন্তু ওর ভালোবাসাটা আমি আপনাকে বলে প্রকাশ করতে পারবো না। এই পৃথিবীতে আমার কাছে মনে হয়েছে আমাকে সবচেয়ে যদি কেউ বেশি ভালোবেসে থাকে সেটা হচ্ছে ও আমাকে অনেক ভালোবাসছে, আমি কখনো এটা ভুলতে পারবো না। আপন ভাই, আমি আপনার জীবনের গল্পগুলো শুনি, প্রত্যেক দিন রাত জেগে জেগে আপনার জীবনের গল্পগুলো শুনি, আমার খুব ভালো লাগে। যদি সম্ভব হয় আমার জীবনের গল্পটা আপনি প্রচার করবেন, আর আমার গল্পটা যদি প্রচার করেন বা না করেন, যদি প্রচার করেন তাহলে সবার কাছে আমার বউয়ের জন্য দোয়া চাইবেন, সবাই যেন আমার বউটার জন্য দোয়া করেন, আমার বউটা যেন সুস্থ হয়ে যায়। আর আমি আমার খাস করে যদি আপনি প্রচার না করতে পারেন তাহলে আপনি আমার বউটার জন্য দোয়া করবেন। আমার বউটার জন্য ভাই, আমি বাংলাদেশের বিভিন্ন মসজিদ, আমার বউর জন্য আমি একটা মসজিদ বানিয়েছিলাম বাংলাদেশে, আমার নিজের টাকা একটা মসজিদ পর্যন্ত বানাইছিলাম। অ্যান্ড আমার বউটা যদি সুস্থ হয়ে যায় আমি আল্লাহর কাছে আর কিছুই চাই না। ভাই, আমি হিন্দু ছিলাম, আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি, আমি আল্লাহর কাছে আর কিছুই চাই না, আল্লাহর কাছে হাত তুলেছি, আমার বউয়ের জীবনটা ভিক্ষা চাই। আপন ভাই, আপনি অনেক ভালো থাকবেন, আমি আপনাকে মন থেকে ভালোবাসি। যদি কখনো দুবাইতে আসেন, আমি দুবাইয়ের সাজদায় থাকি, আপনার সাথে আসলে দেখা হবে। অনেক ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক বন্ধুরা, শুরুতেই সবাইকে অনেক বেশি ধন্যবাদ, আপনারা পুরোটা গল্প আমার সাথে কন্টিনিউ করেছেন। এটাকে বলা ভালোবাসা। আসলে গল্প যদি বুঝতে হয় তাহলে গল্প শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হয়, কারণ আমি বলেছিলাম যে আজ আমি আপনার সামনে রূপকের জীবনের গল্প প্রচার করব, কিন্তু শেষ পর্যন্ত আমি বললাম যে আমার নাম দিলীপ। আসলে ওনার নামটা দিলীপই ছিল, দিলীপ থাকার পরেই উনি দিলীপ থেকে মুসলমান হওয়ার পরে মোহাম্মদ রূপক উদ্দিন ওনার নামটা হলো, মানে নামটা চেঞ্জ হলো। আমি জানি না যে আসলে আমি আমাকে মানে ওনার সাথে আমার কথা হয়েছিল, আমি জিজ্ঞেস করলাম যে রূপক নামটা আপনি কেন পছন্দ করলেন? মুসলমানের যেমন আপনার বন্ধুর নাম ইব্রাহিম, আপনি নিজের নামটা ইব্রাহিমের পাশে বা সুন্দর করে নামটা রাখতে পারতেন। উনি বলে যে ওই নামটা নাকি, মানে উনি আমাকে ডিটেলস আসলে ওভাবে বলেন যে নামটা উনি কীভাবে রেখেছে, আমাকে বলেছে ভাই আপনার এটা হয়ে গেছে, এই নামটা হয়ে গেছে, এই জন্য রাখা। তো রূপক নামটা অনেক সুন্দর, খুব খারাপ না।
রূপক যাই হোক, আমার একটা মামা আছে রূপক উদ্দিন, উনি অনেক ভালো মানুষ। তো যাই হোক দর্শক বন্ধুরা, আমি একটা ব্যাপার বারবার বলে রাখি যে আমি প্রত্যেকটা গল্প বলার সময় আমি আপনাদেরকে একটা জিনিস বলি যে গল্প যদি শুনতে হয় তবে গল্পের ভিতরে ঢুকে গল্পটা শুনতে হবে। অনেকে আমাকে বলে যে আপন ভাই এই গল্পটা তো আমার বিশ্বাস হয় না, এটা জানি কেমন করে মানে কাল্পনিক মনে হয় বা আমার কাছে বিশ্বাস হয় না। বিশ্বাস করেন, বাস্তব জীবনে এমন গল্প আছে, মানে আমি এমনও গল্প পাই, আমি যদি সাপটা গলায় দিয়ে আপনাকে বলি যে গল্পটা বাস্তব, আমি জানি, কারণ রূপক ভাইয়ের সাথে আমি ভিডিও কলে কথা বলেছি, ভিডিও কলে ওনার বউকে দেখেছি এবং উনি আমাকে ওনার পাসপোর্টের ছবি পাঠিয়েছে, ওনার পাসপোর্ট দেখেছি, অ্যান্ড সব কিছু দেখে আমি দেখলাম যে না, ওনার স্টোরিটা সম্পূর্ণ ট্রু, এখানে বিন্দু মাত্র ফলস নাই, যা লিখেছে একেবারে সব কিছু 100% সত্য। তো জীবনের বাস্তবতা যে এতটাই কঠিন এটা বিশ্বাস করা অনেক কষ্টের, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। বাস্তব জীবনে এমনও গল্প আছে, আমি বলি তো, আমি সাপ গলায় দিয়ে যদি আপনাকে বলি, আপনি বলবো যে আপন ভাই দিস ইজ দ্য ফলস, দ্যাটস নট রাইট, আমি এটা বিশ্বাস করি, কিন্তু হ্যাঁ এইটাই ট্রু ছিল, এই গল্পটাই সত্য, এটাই জীবন। কথাই তো বলে যে জীবন নাটকের চেয়ে অনেক বেশি নাটকীয়। বাস্তবতা, জীবনের বাস্তবতা গল্প সিনেমাকেও হার মানিয়ে দেয়। দর্শক বন্ধুরা, রূপক ভাইয়ের বউয়ের জন্য, রূপক ভাইয়ের বউয়ের জন্য যার নাম ছিল নার্গিসের জন্য আমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যাতে তাকে ভালো করে দেয়, কারণ দিলীপ থেকে সে আজকে রূপকে পরিণত হয়েছে, দিলীপ থেকে সে মুসলমান হয়েছে। আল্লাহ যদি অন্তত রহমত করে, একটু রহমত করে যদি তার বউটাকে ভালো করে দেয়। তো ক্যান্সারের রোগী অনেকবার অনেক জায়গায় নিয়ে গেছিলো, বাট আমি জানি যে ক্যান্সারের চিকিৎসা হয় পৃথিবীতে। আমি রূপক ভাইকে জিজ্ঞেস করেছিলাম, ভাই ক্যান্সারের চিকিৎসা তো হয়, আপনি বউ ট্রিটমেন্ট করতে পারেন? উনি বলে যে ওনার বউ রোগটা আমাকে মানে কী যেন একটা কথা বলেছে, খুবই ভয়ঙ্কর টাইপের একটা রোগ, এটা আসলে মানে ট্রিটমেন্টের মাধ্যমে হচ্ছে না, পুরো ব্লাডের, এটা ব্লাডের সাথে এই সমস্যাটা। এরপরে দোয়া করুন ওনার ছেলে তারপরে হচ্ছে ওনার ওয়াইফ, দুজনকে যে আল্লাহ অনেক সুস্থ রাখে। ওনার ছেলের নাম রাখছে মোহাম্মদ ইসমাইল হোসেন অপু, ওনার ছেলের নাম রেখেছে মোহাম্মদ ইসমাইল হোসেন অপু। অ্যান্ড আল্লাহ যাতে ইসমাইলকে ভালো রাখে। অ্যান্ড সব কিছু মিলে আপনারা যারা শুনেছেন জীবনের গল্প, তারা সবাই, আমি খাস করে বলবো যে ওনার বউয়ের জন্য, নার্গিসের জন্য এবং ইসমাইলের জন্য দোয়া করবেন, এবং রূপক ভাই যাতে অনেক ভালো থাকে সেজন্য আমরা দোয়া করি। দর্শক বন্ধুরা, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থ থাকার প্রত্যাশা আমি আপন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কারো জীবনের গল্প নিয়ে, জীবনের গল্প এই অনুষ্ঠানে আমি আপন আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। টাটা, বাই।